ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী রনক জাহানের কাছে। তিনি নারীবাদে বাংলাদেশের পথিকৃৎ, কারণ সবার আগে উমেন ফর উমেন এই প্রতিষ্ঠান গড়েছিলেন। আমরা তার জীবন কাহিনী শুনবো, অন্য সবার মতো তার শৈশব থেকেই শুরু করি, তার মুখেই আমরা বাকি কথাগুলো শুনি। আপা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা অন্য সবারটাই জন্ম থেকেই শুরু করি। তো আপনার জন্ম আমি দেখতে পেলাম 1944 সালের 2রা মার্চ, এটা ঠিক আছে তো? না, হ্যাঁ, এটাই আমার পাসপোর্টে এটাই লেখা আছে। আচ্ছা, আপনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গে? হ্যাঁ, আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের একটা ছোট জায়গায়, বাঁকুড়া ডিস্ট্রিক্টের খাতড়া বলে একটা জায়গা, যেখানে বেশিরভাগ সাঁওতাল অধ্যুষিত একটা পাহাড়ি জায়গা। আমার আব্বু, যিনি ডিস্ট্রিক্ট বিসিএস পরীক্ষা দিয়েছিলেন এবং এটা হচ্ছে বেঙ্গল সিভিল সার্ভিস, এবং উনি তখন সার্কেল অফিসার হিসাবে সেই খাতড়াতে ওনার নাম কি? পোস্টেড ছিলেন। ওনার নাম হচ্ছে আহমদুল্লাহ। আর আপনার আম্মার নামটা একটু জানান। আমার আম্মার নাম হচ্ছে রাজিয়া বেগম। আর কিন্তু আমি এখন বলে দিতে চাই যে আমার পাসপোর্টে কিন্তু খাতড়া জন্মস্থান বলে উল্লেখ নেই। আমার পাসপোর্টে উল্লেখ আছে এটা ঢাকা, কারণ আমি 65 সালে যখন পাসপোর্ট করতে যাই তখন যদি আমি বলতাম যে এটা পশ্চিমবঙ্গের কোনো জায়গা, তাহলে আমি কোনো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আনাতে পারতাম না, পাসপোর্টও পেতাম না। ঢাকায় আমাদের বাড়ি ছিল, অতএব ঢাকায় বলা হয়েছে। কোনো অসুবিধা নাই। আমার যেমন মানে বাস্তবের জন্ম, যেটা আব্বার ডায়েরিতে পরে পেয়েছি, আর আমার সার্টিফিকেটের জন্ম তো আলাদা, বা পাসপোর্টের জন্ম আলাদা। যাই হোক, তো 1944 সালের পরে আপনারা 47-এর পরে কি এই পূর্ববঙ্গে চলে এলেন? হ্যাঁ, আমার আব্বু যে প্রথমে বর্ধমান ডিস্ট্রিক্টে, মানে 47 সালের আগে পুরো সময়টায় ওনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছিলেন। ওনারা বর্ধমানে ছিলেন, বাঁকুড়ায় ছিলেন, তারপরে মেদিনীপুরে ছিলেন। আর তারপরে 47-এ তো তখন সব অফিসারদেরকে বলা হলো যে একটা অপশন দাও, তোমরা কোথায়, এবং যারা মুসলমান অফিসার ছিল তারা তো সবাই পাকিস্তানের পক্ষে অপশন দিল। তো 47-এর পরে আব্বু চলে আসলেন। তখন প্রথম ওনার পোস্টিং হয় কুমিল্লায়। তারপরে এবং আমার স্মৃতি, মানে পশ্চিমবঙ্গের কোনো স্মৃতি আমার কাছে নেই, কিন্তু আমার যেটা স্মৃতিতে যে সমস্ত জায়গার কথা মনে আছে, আমি প্রথমে স্কুলেও যাই কুমিল্লাতে, তারপরে বাগেরহাটে আমরা ছিলাম, সেখানে স্কুলে যাই, তারপরে ভোলায় আব্বু পোস্টেড হন, সেখানেরও একটা মানে ইন্টারেস্টিং স্মৃতি, সেটা আমি বলবো। তারপরে মুন্সিগঞ্জে ছিলাম, তারপরে নারায়ণগঞ্জে ছিলাম, আর তারপরে ঢাকায় আসলাম যখন আমি কলেজে পড়ি। অতএব স্কুলগুলো সবই এই বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিল। ব্যাপক অভিজ্ঞতা হলো। ভোলা ইন্টারেস্টিং স্মৃতির কথা বলছিলেন ওইটা? হ্যাঁ, সেটা বলবো, কিন্তু তার আগে আমি আমার জন্মের কথাটা একটুখানি বলি, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আম্মুর কাছ থেকে। এই জন্যই বললাম যে এই সমস্ত গল্প ছোটোবেলায় শোনার পরে যে আমাদের দেশের নারীদের জীবনগুলা কেমন, সেটা সম্বন্ধে যে একটা অল্প বয়সী মেয়েরও একটা ধারণা হয়। তা আম্মু প্রথম দিকে তো জিজ্ঞাসা করলো, সে যুগে আমাদের বলা হতো না যে কেমন করে জন্ম হয়েছে, কিন্তু অনেক পরে তখন আম্মু বললেন যে ওই যে খাতড়া যে জায়গাটা, সেটা খুব একটা পাহাড়ের জায়গা, আর ওখানে পানি ওরকম পাওয়া যেত না, ওই পাতকুয়া থেকে পানি তুলতে হতো। তো আমার যেদিন জন্ম, সকাল থেকে আম্মুর মানে প্রসব বেদনা আরম্ভ হয়েছে, কিন্তু আব্বু সেদিন একটা ট্যুরে যাবেন। অতএব আম্মু সকালে কিন্তু আব্বুকে বলেননি যে আসলে ওনার এখন ব্যথা আরম্ভ হয়েছে। আম্মু বলেন যে সেই ব্যথা নিয়ে উনি পাতকুয়া থেকে পানি তুলে দিয়েছেন, আব্বু গোসল করে আব্বু গেছেন ট্যুরে। সন্ধ্যাবেলায় এসে আব্বু দেখে তো আম্মু তো এরকম ব্যথায় কাতর। তখন আমার আব্বু বেশ কড়া মেজাজের ছিলেন, তখন
স্ত্রীকে এমন দেখে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন এবং ভয়ে এরকম একটা জায়গায়। তারপরে যাই হোক, তারপরে গিয়ে একটা দাই, ওখানকার ট্রেন দাই নিয়ে আসলে, আর অনেক গভীর রাত্রে আমার জন্ম হয়েছে। আর তারপরে আম্মু বললেন যে আমার জন্মের পরে আমি অত বেশি কান্নাকাটি করছিলাম না। তখন আম্মু ভাবলো যে আচ্ছা বাচ্চাটা কি বেঁচে আছে। তারপরে উনি শুনেন একটা চুকচুক করে শব্দ হচ্ছে। তারপরে উনি দেখেন যে আমি আমার ওই হাতগুলা বিচুষ্টি। তারপরে আম্মু আমাকে বললেন যে সবসময় আমার খিদা পেলে নাকি আমি এরকম চুকচুক করে খেলে শব্দ শুনলে আম্মু বুঝতেন যে আমার মানে খিদা পেয়েছে। কিন্তু এই যে আম্মু জন্ম দিলেন 6টা বাচ্চা, কিন্তু সব কটা বাচ্চাই আসলে বাড়িতেই হয়েছে এবং সবকটাই, আমি হচ্ছি নম্বর 2। কিন্তু যখন আমরা 6 ভাই বোন। কয়জন ভাই কয়জন বোন? আমরা 3 জন। আচ্ছা আচ্ছা, এখন যদি আপনি ভোলার কথা বলতে চান, যেহেতু আমরা এই সমস্ত বিভিন্ন মফস্বল স্কুলে পড়ছিলাম, আর তখন আমার আব্বু আবার সেটা একটু আপনাকে বলে নিই যে আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমার আব্বু সবসময় ছেলে এবং মেয়ে দুইজনকেই সমানভাবে উনি লেখাপড়ার উপরে জোর দিতেন। এবং আমরা খুব ছোটোবেলার থেকে আমরা জানতাম যে আমরা লেখাপড়া করব, বিদেশে যাব, ভালো রেজাল্ট ভালো করতে হবে, সবসময় পরীক্ষায় ফার্স্ট হতে হবে, আর তারপরে স্কলারশিপ নিয়ে বিদেশে যাব, ডিগ্রি করব, তারপরে আবার কিন্তু দেশে ফেরত এসে দেশকে সার্ভ করতে হবে। এবং তখন উনি ওই সবসময় আমাদেরকে ছবি, যদি কোনো মেয়েদের ছবি উঠতো যে এরা ফার্স্ট ক্লাস পেয়েছে, একটা স্কলারশিপ নিয়ে গিয়েছে, ওই ছোটোবেলা থেকে আমাদের এগুলা দেখে আচ্ছা আমরা অভ্যস্ত। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আব্বু কোনো দিন ছোটোবেলা আমাদেরকে মেয়েদেরকে ওই পুতুল নিয়ে খেলতে দিতেন না এবং বলতেন যে না, ছেলে মেয়ে এক খেলনা দিয়ে খেলবে। তো যাই হোক, বাকি মেয়েরা খেলছে, তখন মনে একটু একটু আফসোস হতো। অনেক পরে মানে আমি যখন আমেরিকাতে হার্ভার্ডে পড়ি 60-এর দশকের শেষের দিকে, তখন নারীবাদী আন্দোলন আরম্ভ হচ্ছে এবং তখন পড়ে দেখলাম যে ওখানেও অনেকে যেটা আর্গুমেন্ট করছে যে আসলে ছোটোবেলাতেই যদি মেয়েদেরকে আলাদা করে দেওয়া হয়, যে এই খেলাটা, পুতুল খেলাটা মেয়েদের আর অস্ত্রশস্ত্র নিয়ে খেলাটা ছেলেদের, তাহলে অনেক অল্প বয়সে মেয়েদের মধ্যে একটা জেন্ডার স্টিরিওটাইপিং হয়ে যায়। তখন আমি ভাবলাম যে আসলে আমার আব্বু সেই 50-এর দশকে কেমন করে ওনার মাথায় এটা আসলো যে না, মেয়েরা আলাদা খেলনা নিয়ে খেলবে না। তবে দুঃখের ব্যাপার যে আব্বুর সঙ্গে এই নিয়ে কথা বলবার আমার তেমন সুযোগ হয়নি, কারণ আমি আমেরিকা থেকে ফেরত আসার 2 মাসের মধ্যে উনি মারা গেলেন। ওনার তখন বয়স কিরকম হয়েছিল? ওনার বয়স তখন 57 বছর, তখনও চাকরিতে ছিলেন। আচ্ছা, এখন ভোলার গল্পটাতে যাই, এবং যেটার সঙ্গে আমার মানে ছোটোবেলা কী কী ভ্যালুজ নিয়ে আমরা বড় হয়েছি সেটা বলছি। আব্বু যা বলেছি যে উনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং উনি ছোটোবেলা দেখেছি উনি খুব মানে আইন মেনে চলতেন, যে ওনার উপরে বসরা যদি বলে যে না এইটা করে দাও, এটা মানে রাজনৈতিক সিদ্ধান্ত, আব্বু কিন্তু সেটা কখনো মানতেন না। তা আমরা যখন বাগেরহাটে থাকি, ওইটা 54 এরকম ভাষা আন্দোলন এবং যুক্তফ্রন্টের নির্বাচন, তো তখন ওখানের একজন আওয়ামী লীগ নেতা, পরে মন্ত্রীও হয়েছিলেন, শেখ আব্দুল আজিজ। আচ্ছা, তো উনি তখন ছাত্র এবং আওয়ামী লীগার, তখন ওই ওনার বিরুদ্ধে একটা ওই যে রাষ্ট্রদ্রোহের মামলা করে দিয়েছে। তারপরে তখন আব্বুর যে উপরে যে এসডি, উনি বলছে যে কে রাষ্ট্রদ্রোহের মামলা এতে করে দাও। আব্বু কেস দেখে যে আসলে তো কোনো রাষ্ট্রদ্রোহ নেই। তা আব্বু তো খুব কড়া, উনি তো বসের কথা শুনবেন না, উনি একদম সকালেই গিয়ে কোর্ট খুলে আব্বু ওই মামলা ডিসমিস করে দিয়েছে। তারপরে তো আচ্ছা যাই হোক, আব্বু তো শহরে খুব মানে হিরো হলেন। তারপরে যুক্তফ্রন্টের ইলেকশনের পরে যে মুহূর্তে আবার ওই সেকশন 92 3 মাসের মাথায় হয়ে গেল, তো তার সঙ্গে সঙ্গে আব্বুকে একটা পানিশমেন্ট পোস্টে দিয়ে দেওয়া হলো, যেটা হচ্ছে ভোলা।
এবং ওরা সবাই জানতো আব্বুর পানিশমেন্টটা কি, আব্বুর বড় দুটা মেয়ে এবং উনি তাদেরকে পড়াতে চান। অতএব আমি তখন ক্লাস 9-এ উঠেছি। তারপরে ভোলায় কিন্তু কোনো গার্লস মানে কলেজ তো দূরের কথা, আমার বোন মানে তখন কলেজ ইন্টারমিডিয়েট পাস করেছে, কোনো গার্লস স্কুল নাই, হাই স্কুল নাই। তা এখন এদিকে আমি ক্লাস 5 থেকে স্কলারশিপ পাই, তা আমাকে কোনো একটা স্কুলে এনরোল হতে হবে। তো এখন আব্বু ওখানে গিয়ে দেখলেন যে ভোলাতে একটা গভর্নমেন্ট বয়েজ স্কুল আছে, হাই স্কুল। তারপরে আব্বু রুলস দেখে যে রুলসে আছে যে কোনো সরকারি কর্মচারীর কোনো সন্তান, লেখা নেই ছেলে কিংবা মেয়ে, সন্তান, চাইল্ড, একটা গভর্নমেন্ট স্কুল থাকলে সেই চাইল্ডকে অ্যাডমিশন দিতে বাধ্য। তো আব্বু গিয়ে হেডমাস্টারকে বলি যে আমার মেয়ে চাইল্ড, তো আপনার স্কুলে ভর্তি করেন। তো বলে না, আমাদের তো বয়েজ স্কুল, আমরা মেয়েকে ভর্তি করব না। তারপর আব্বু বলেন না, আপনি এনরোল রাখেন যাতে ও স্কলারশিপগুলো পায়। বলে ঠিক আছে, আমি এনরোল করব, ক্লাসে আসতে পারবে না, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতে পারবে। ওতে আমার পুরো ক্লাস 9টা আমি ওই বাসায় বসে পড়তাম। আমাকে অঙ্ক ছেড়ে দিতে হতো, কারণ ছেড়ে দিলাম তখন মেয়েদের জন্য একটা অপশন ছিল, কারণ বাসায় বসে তার নিজে নিজে অ্যালজেব্রা, জিওমেট্রি শেখা যায় না। কিন্তু ওই পরীক্ষাটার সময় আমি ওই হেডমাস্টারের ঘরে গিয়ে বসে পরীক্ষা দিতাম, এবং তখন আমার সামনে পিয়ন, পিছনে কাজের লোক, এরকম 4টা মানে প্রহরীর মতন তারা, আমি মাত্র ক্লাস 9-এ পড়ি, তার স্কুলে নিয়ে যেত। আর সারা স্কুলের সব ছেলেরা বারান্দায় দাঁড়িয়ে দেখতো যে একটা মেয়ে এই স্কুলে পড়ে এবং ওই পরীক্ষা দিতে আসবে। তো ওইভাবে তখন মানে আমি ক্লাস 9টা ওভাবে আমি পড়ে তারপরে আমরা মুন্সিগঞ্জে তখন আসলাম আর কি। ম্যাট্রিক পরীক্ষা দিলেন মুন্সিগঞ্জে? ম্যাট্রিক পরীক্ষা দিলাম মুন্সিগঞ্জে, সেখানেও এরকম যে, এবং আমি বলবো যে মুন্সিগঞ্জের স্কুলটা আমার জীবনে, স্কুল জীবনে আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে। ওখানে যে স্কুলে ভর্তি হলাম ওটা প্রাইভেট এভিজেএম গার্লস স্কুল বলে। ওখানে একজন শিক্ষক ছিলেন, তার নাম ছিল চিন্তাহরণ দে। উনি যে বিএ পাশ করা কিংবা একটা ভালো একটা ডিগ্রি নেওয়া তা না, উনি গুরু ট্রেনিং পাশ করা, কিন্তু ওই স্কুলটাই উনি সারা জীবন বিয়ে করেন নাই, স্কুলটাই ছিল ওনার জীবন। এবং উনি এই ছাত্র ছাত্রী সকাল থেকে স্কুলে পড়ে থাকতেন। তো আমি যখন এসে ভর্তি হলাম ক্লাস 9-এ শেষের দিকে, তখন উনি কয়েক মাসেই উনি ধারণা করলেন যে আমি খুব ভালো রেজাল্ট করব। তখন উনি আমাকে খুব মানে ইন্সপায়ার করতেন। আর মুন্সিগঞ্জে ওই জায়গায় লেখাপড়ার দিকে খুব চর্চা ছিল, ছেলেদের স্কুলটা ভালো ছিল। ওখানে ছেলেদের স্কুল থেকে প্রত্যেক বছর আমাদের সময়টাকে বলা হতো স্ট্যান্ড করা, মানে প্রথম 10 জন। তো মেয়েরা সাধারণত ওরকম প্রথম 10 জনে হতো না। তো উনি তখন কিন্তু আমাকে এসে বলতেন যে না, আমার আব্বুকেও বলতেন যে আপনার মেয়ে স্ট্যান্ড করতে পারবে, আমাদের স্কুলে রাখেন। তো এই যে টিচারদের যে শুধু ক্লাসরুমে পড়ানো তা না, টিচারদের যে আমাদের যখন অল্প বয়স থাকে তখন এই যে টিচারদের এই যে ইন্সপিরেশনাল রোল, যে তুমি পারবে, তোমার মধ্যে একটা প্রতিভা আছে, এটা যদি শিক্ষক এই ধরনের ফিডব্যাক দেয়, বাবা মা তো হয়তো দিচ্ছে, কিন্তু বাবা মার বাইরে আরেকজন যখন দিচ্ছে, এটা অল্প বয়সে মানুষের মধ্যে একটা বিরাট একটা মানে মনে একটা সাহস যোগায়, স্বপ্ন দেখে। তা আমার জন্য আমি বলবো যে এই চিন্তাহরণ বাবুর এই যে একটা বিশ্বাস ওনার ছিল। তারপরে আমরা ক্লাস 9-এ, আমি 10-এ উঠেছি, তখন আমরা নারায়ণগঞ্জে বদলি হয়ে গেলাম। তখন চিন্তাহরণ বাবু এসে আব্বুকে বলেন যে না, আপনার মেয়ে এখানে পড়লো, এখন যদি নারায়ণগঞ্জে মর্গান স্কুলে ভর্তি করেন, ও তো ভালো রেজাল্ট করবে, কিন্তু আমি যদি মুন্সিগঞ্জ থেকে ভালো রেজাল্ট করি তাহলে ওই স্কুল তো সরকারের অনুদান পাবে। তখন আমি যেহেতু চিন্তাহরণ বাবুকে আমিও এত পছন্দ করতাম, আমি আব্বুকে বললাম যে না, আমি আবার ক্লাস 10 ভাষায় পড়লাম। প্রায় মানে আমার ওই 9-10-এ বোধহয় 6 মাস আমি স্কুলে গেছি। তারপরে ওই মুন্সিগঞ্জের নারায়ণগঞ্জের সেন্টার, কিন্তু মুন্সিগঞ্জ স্কুল থেকে দিলাম পরীক্ষা। এবং সত্যি চিন্তাহরণবাবু যা বলেছিলেন, আমি ওই প্রথম 10 জনের মধ্যে আমি 7th হলাম, মেয়েদের মধ্যে আমি ফার্স্ট হলাম।
এবং ওই স্কুলটা ওই জন্য যা অনুদান পাওয়া। কিন্তু আমি তো বলবো যে এই যে শিক্ষকের যে বিভিন্ন রোল থাকে, আমি আমার নিজের জীবনে এরকম কয়েকজন চিন্তাহরণ বাবুর শিক্ষকের, মাধ্যমে হ্যাঁ, এবং এবং এর শুধু চিন্তাহরণ বাবু না, আমি বাগেরহাটে দেখেছি, কুমিল্লাও দেখেছি। সেই যুগে প্রত্যেকটা স্কুলে এরকম একজন দুজন শিক্ষক ছিল যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত এই মানে মানে প্রত্যেকটা জিনিস দেখে দিচ্ছেন এবং ছাত্র ছাত্রীদের জন্য নিজের বাড়ি থেকে ফল টল মানে নিয়ে আসছেন। মানে ওই স্কুলটাই তাদের প্রাণ, স্কুলটাতেই তারা ডেডিকেটেড। এবং যখন ছোটোবেলায় দেখা যায় যে কিছু মানুষ আছে পৃথিবীতে যারা আসলে নিজের কথা ভাবছে না, নিজের পরিবারের কথা ভাবছে না, কমপ্লিটলি ডেডিকেটেড টু দেয়ার ওয়ার্ক, টু দেয়ার ইনস্টিটিউশন, এটা অল্প বয়সে মানুষকে নিজের মানে চরিত্র গঠনে অনেক সাহায্য করে। নিশ্চয়ই। তারপরে কলেজ কোথায় হলো? কলেজে তখন আমি আসলাম, ইডেন কলেজে ভর্তি হলাম। আমরা ততদিনে ঢাকায় আব্বু ওই একটা ছোট 2 ঘর করেছিলেন। ইডেন কলেজের ক্লাস তখন কোথায় হতো? তখন হচ্ছে বকশীবাজারে। তখন ইডেন কলেজ তখন ওই ছিল, ইন্টারমিডিয়েটও ছিল, আর তারপরে ওই বিএ ক্লাসও ছিল, ছোটোখাটোই ছিল। কলেজে আপনার রেজাল্ট কেমন হলো? হ্যাঁ, কলেজেও তো ভালো রেজাল্ট হলো। আমিও ওখানে আইএতে আমি 3rd হলাম ওখানে। আর তারপরে 57 থেকে 57 to 59 আমি ইডেন কলেজে ছিলাম। তারপরে আমি 59 to 63 আমি তখন ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ, তখন আমি ভর্তি আপনার হলাম। একটা লেখা পড়লাম সংখ্যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন মেয়ে অল্প ছিল, আপনারা কোনো ছেলের যদি কথা বলতে চাইতো তাহলে মেয়েদের যে কমন রুম সেখানে গিয়ে স্লিপ দিয়ে অতি অল্প সময়ের জন্য কথা বলতে পারতো। ওই কথাগুলো একটু যদি বলতেন। হ্যাঁ, আমি জানি না আজকালকার যুগের মানুষের কতটা ধারণা আছে, কিন্তু তখন আমরা যেমন পলিটিক্যাল সায়েন্সে যদি 35 জন মতন অনার্সে, আমরা মেয়েরা মাত্র 2 জন ছিলাম। ইকোনমিক্সে ওরকম 35 জনের মতন ছাত্র, কিন্তু একটা মেয়ে পড়তো। অতএব প্রত্যেকটা অনার্সে এরকম 5 জনের বেশি মেয়েরা প্রায় ছিল না। আমার কয়েকটা জিনিস মানে তখনকার নিয়ম কিন্তু আমার মানে খুবই খারাপ লাগতো। যেমন আমরা গিয়েই একদম মেয়েদের কমন রুমে আমরা বসে থাকতাম। খারাপ যেটা লাগতো, ঘন্টা পড়লে আমরা যেতাম, মেয়েরা গিয়ে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতাম। টিচার আসলে পরে তখন টিচারের সামনে আমরা গিয়ে ফ্রন্ট রোতে বসতাম। আমরা 2টা মেয়ে, আমরা ফ্রন্ট রো পাশের জায়গা থাকলেও ছেলেরা ওখানে বসতো না, পিছনে ওরা বসতো। আমরা সোকল কো এডুকেশনে সহশিক্ষায় আছি, কিন্তু তখনও যে এই যে আমরা গিয়ে যে মানে ক্লাসটা তো আমাদেরও ক্লাস, কিন্তু আমরা সাহস করে গিয়ে আগেই গিয়ে ক্লাসরুমেও ঢুকতে পারছি না। তারপরে ঘন্টা বেজে গেলে টিচার দাঁড়িয়ে থাকতেন, আমরা আবার বেরিয়ে যেতাম। আমরা বেরিয়ে যাওয়ার পরেই টিচার বেরোতো, তারপরে আমরা গিয়ে আবার কমন রুমে বসে থাকতাম। তারপরে যা বলেছি যে যদি ছেলেরা কথা বলতে চাইতো, তখন ওই একটা পিয়ন ছিল আদম আলী বলে, তাকে ওই একটা স্লিপ দিত। আমরা তো গিয়ে কখনো মধুর ক্যান্টিনে গিয়ে ছেলেরা বসে খাচ্ছে, কিন্তু আমরা তো গিয়ে ওখানে বসে চা নাস্তা খেতে পারতাম না। এমনকি আপনারা নাকি ক্লাসে প্রশ্নও করতেন না? না, জেনারেলি যেমন আমি ভালো ছাত্রী ছিলাম, স্যাররা যদি কোনো প্রশ্ন করতো তখন সবগুলোরই প্রায় উত্তর তো আমার জানাই ছিল, কিন্তু আমি অনেক সময় হয়তো 1টা 2টা দিতাম উত্তর, তারপরে আমি চুপ করে থাকতাম। কারণ দেখতাম আমি যদি সবকটার উত্তর দিই তাহলে পিছন থেকে ছেলেরা ভীষণ নাখোশ, তারপরে এরকম ওইটা টিপ্পনি এ সমস্ত। তো অতএব সেজন্য ক্লাসে এবং শিক্ষকরাও জানতেন, সবাই জানতেন যে আমি হয়তো ফার্স্ট ক্লাস পাবো, কিন্তু ওই কথা বলার, মেয়েরা যে একদম সাবলীলভাবে উঠে দাঁড়িয়ে সবার সামনে কথা বলবে, ওটার কোনো ওরকম মানে রেওয়াজ ছিল না। তখনকার দিনে ছাত্রীদের মধ্যে খুব কম মেয়েরাই ছিল যারা, এবং বেশিরভাগই যারা হয়তো হয় রাজনীতি করছে, স্বল্প সংখ্যক মেয়ে, কিংবা যারা নাটক থিয়েটার এ সমস্তের সঙ্গে যুক্ত ছিল, তারাই হয়তো ছেলেদের সঙ্গে। আপনারা কি তখন শাড়ি পরে ক্লাসে যেতেন? হ্যাঁ, আমরা তো না, আমি যখন অনার্সের
ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমি তখন সালোয়ার কামিজ পরতাম, তারপরে বোধহয় থার্ড ইয়ারে এবং লাস্ট দুটোতে ক্লাসে আমরা তখন মানে আমরা শাড়ি পরেই তখন যেতাম। তবে শাড়ি পরা নিয়ে আমি এটা এখন এই যে মানে আজকালকার মানে তখনকার মানে আর এখনকার যে তফাৎ, তখন আমি যখন প্রথম হার্ভার্ডে গেলাম তখন আমি 65 সালে, এবং আমি জানুয়ারিতে শীতের মধ্যে। তো যাওয়ার আগে আমি জানি যে শীতের মধ্যে ওখানে যাব, বুট টুট এগুলো পরতে হবে। তা আমি এখান থেকে বেশ অনেক ভাবলাম সালোয়ার কামিজ নিয়ে যাওয়াটাই ভালো, কিছু কিছু শাড়ি কিছু সালোয়ার কামিজ নিলাম। তারপরে ওখানে যখন গেছি আমার আগের সেমিস্টারে ওই পাকিস্তান থেকে আরেকটি মেয়ে এসেছিলো, ফিজিক্স পড়তো, সাগির বলে। ও আমাকে বলে, না না তুমি তো সালোয়ার কামিজ পরে বাইরে যেতে পারবে না, তোমাকে শাড়ি পরতে হবে। তাই বললাম যে কেন? বলে ওই বেচারি মেয়ে ওই সালোয়ার কামিজ পরে যখন নাকি ও গেছে ক্লাসের দিকে হার্ভার্ড স্কোয়ারে যখন গেছে, আমেরিকাতে তখনকার সেই সময় ওরা মেয়েদের পোশাক বলতে স্কার্ট বুঝতো, ফর্মাল ড্রেস, কিংবা মেয়েদের বা সাউথ এশিয়ান মেয়েরা শাড়ি পরে এটা জানতো, সালোয়ার কামিজ কখনো দেখে নাই। ওকে কে নাকি বলেছে, আরে তুমি ঘুমের পোশাক নাইট স্যুট পরে এখানে চলে আসছো কেন? পাজামা বলতে ওরা ভাবতো যে এই ঘুমের পোশাক। তখন ও তো খুব লজ্জিত হয়ে তাড়াতাড়ি তারপর থেকে সে শাড়ি পরে যেত। আমরাও যে 4 বছর আমি হার্ভার্ডে ছিলাম, এই শীতের মধ্যে শাড়ি পরে তার নিচে বুট পরে এই আমরা তখন, কারণ তখন সবাই এবং যে মেয়েরা ছিল আমার সঙ্গে আমেরিকান মেয়েরা, তারাও তখন যেমন প্যান্ট পরাটা ফর্মাল, মেয়েরা প্যান্ট পরতে আরম্ভ করলো 70-এর দশকে। ওই 65-এ আমি যখন ছিলাম তখন মেয়েদেরকে শীতের মধ্যে হলেও ওই স্কার্ট পরতে হতো। আমরা যখন ডাইনিং রুমে যেতাম তখন ওই স্কার্ট পরে ওদের নামতে হতো, আমরাও তো অবশ্যই সবসময় শাড়ি পরেই ছিলাম। অতএব এই যে মানে সময়ের পরিবর্তনে এখন সব রকমের পোশাক পরেই সবাই সবখানে যেতে পারে, এবং সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। কিন্তু আমাদের সময়ে যে রীতিনীতি যেটা মেয়েদের জীবনকে অনেক কনস্ট্রেন করে এবং অসুবিধাও তো করে সেই শীতের মধ্যে শাড়ি পরা, তো সেটা যেমন আমি বাংলাদেশে দেখেছি, তেমন আমি আমেরিকায় গিয়েও দেখেছি যে মেয়েদের জীবনকে অনেকভাবে মানে চারিদিকে গণ্ডি টেনে দিচ্ছে। তারপর আপনার ওখানে পিএইচডি হলো হার্ভার্ডে? হ্যাঁ, আমার পিএইচডি হলো, এবং আমি ওই যে লেখাটার কথা বললে যে আমি আপনার সঙ্গে আরও যারা মেয়েরা গিয়েছে অনেকেই তো শেষ করে নাই, এমনি মেয়ের সংখ্যা ওখানেও কম ছিল, যাদের মধ্যে আপনার লেখায় পড়লাম যে অন্যরা অনেকেই পিএইচডি শেষ করতে পারে নাই। মানে তখন আমি তখন হার্ভার্ডে যেমন গ্র্যাজুয়েট স্কুলে প্রত্যেকটা বছরে পিএইচডিতে হয়তো বা এরকম 35-40 এরকম নিত, তার মধ্যে হয়তো 3-4টা মেয়ে। হার্ভার্ডে তখন আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্টে মাত্র একজন মেয়ে ছিল যিনি শিক্ষক ছিলেন, বাকি সব মানে পুরুষ। এছাড়াও হার্ভার্ডে তখন কোনো মানে আমাদের সোকল থার্ড ওয়ার্ল্ড, আমি যে 4 বছর পড়েছি ওইখানে আমি একমাত্র সোকল থার্ড ওয়ার্ল্ড, এশিয়া থেকে কি আফ্রিকা থেকে কিংবা ল্যাটিন আমেরিকা থেকে কোনো ছেলেও নাই আর কোনো মেয়েও নাই। অতএব ওটা একদম মানে সাদা চামড়ার শ্বেতাঙ্গদের একটা মানে ব্যাস্টিয়ন আর কি, ওটা ওরকমই ছিল। আর তখন মেয়েরা যে বেশিরভাগই, যেহেতু ওটা খুব হাইলি কম্পিটিটিভ জায়গা, যেমন আমি এখান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে গেছি, আমি হচ্ছি একদম বেস্ট এখানকার, কিন্তু ওইখানে তো সারা পৃথিবীর বেস্টরা এসে গেছে, অথবা ওখানে তো আমি তখন অ্যাভারেজ। অর্থাৎ ওইখানে ভালো করতে হলে তো আমাকে আরও বেশি ভালো করতে হবে ওই কম্পিটিশনের জন্য। এবং বিশেষ করে পৃথিবীতে সবখানেই আমাদের সময়ে, শুধু আমাদের দেশে নয় বিদেশেও দেখেছি যে মেয়েরা লেখাপড়ায় ভালো হলেও ওই যে সবার সামনে দাঁড়িয়ে সাহস করে কথা বলবে, একজনের প্রতিবাদ করবে, আর টু ফাইন্ড ওয়ানস ওন ভয়েস, এই জিনিসগুলো মেয়েদেরকে আমাদের দেশেও যেমন মেয়েদেরকে সাপ্রেস করে রাখা হতো, ওখানেও তখন মেয়েদের এটা ছিল। অতএব কম্পিটিশন করতে হলে তখন তো অনেক কনফিডেন্স দরকার হয়। অতএব অনেক মেয়েরা লেখাপড়ায় ভালো হলেও
ওই যখন খুব অ্যাগ্রেসিভ একটা এনভায়রনমেন্টে ছেলেরা কম্পিট করছে, তখন অনেক সময় তখন সাহস হারিয়ে ফেলে, এবং সাহস হারিয়ে ফেলে আমি পারবো ওই রকম মনের সাহস না থাকলে তখন ওই ঝরে পড়ে। হ্যাঁ, অতএব সেইটা তখন মানে আমি অনেককে দেখেছি। কিন্তু আমি আরও অনেক জায়গায় আমি লিখেছি যে আমার জন্য আমি যখন এখান থেকে গেছি এটা কোনো সহজ ব্যাপার ছিল না, এবং আসলে হার্ভার্ডের যে 4 বছর এবং সেখানকার যে শিক্ষা এবং ওখানে লেখাপড়া করে ভালো করা, এটা আমার নিজের আইডেন্টিটি এবং নিজের যে একটা সেলফ কনফিডেন্স, এগুলা সব কিছু গড়ার পিছনে এই 4 বছর যে আমি হার্ভার্ডে কাটিয়েছি, দোজ ওয়ার ভেরি ট্রান্সফরমেটিভ ইয়ার্স। আপনার জন্য ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম হয় নাই? না, ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই প্রবলেম ছিল, মানে ইন দ্য সেন্স যে আমি তো বাংলাদেশ থেকে আমি তো কোনো ইংলিশ মিডিয়ামে পড়ে আসিনি, আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি। আমি ইংরেজি ভালো লিখতে পারছি, কিন্তু ইংরেজি বলার তো কোনো অভ্যাস ছিল না। অতএব ওখানে গিয়েই তো প্রথমে তো ইংরেজিতে সবার সঙ্গে কথা বলতে হচ্ছে। এখন বেশিরভাগই ওখানে যারা আছে, যারা হচ্ছে যে হোয়াইটস, কেমন এখন যারা আমেরিকান এবং কিছু ইউরোপিয়ান, তাদের জগতের সঙ্গে তো আমার আজকালকার মতো তো নয় যে সবাই এক মুহূর্তে হোয়াটসঅ্যাপের মারফত গ্লোবালাইজেশনে সবাই জানে যে ওখানে কি হচ্ছে, এখানে ওরা কী ধরনের সিনেমা দেখে, ওরা কী ধরনের খাবার খায়, এগুলো কোনোটার সঙ্গে তো আমি পরিচিত নই। আমি যাওয়ার আগে তো কোনো দিন এখান থেকে হটডগও খেয়ে যায় নাই, হ্যামবার্গারও খেয়ে যায় নাই। অতএব আমি প্রথমে গিয়ে প্রায় 6 মাসের আমি অনেক ওয়েট লুজ করেছি, কারণ ওদের রান্নাগুলায় মনে হয় সব কাঁচা মতো মনে হতো, আমি খেতেই পারতাম না। অতএব কিন্তু তারপরে ধীরে ধীরে তো মানে এগুলো সবই প্র্যাকটিস করলেন না। যেটার কথা আমি বললাম যে মনের সাহস, কারণ হচ্ছে যে কারণ আমি গিয়ে আমার তো একদম মানে দৃঢ় মানে প্রতিজ্ঞা যে আমি পিএইচডি আমাকে শেষ করতেই হবে, ওটা আমি করব। এই গোলটা যদি রাখা হয় যে আমি এটা করতেই হবে, আমি করব, তখন নিজেকে আমি তো বলছি যে তখন মানুষ একটা চ্যালেঞ্জের সামনে পড়লে 2 রকম হয়। অনেক লোক চ্যালেঞ্জ নিতে পারে না, আবার অনেকের জন্য চ্যালেঞ্জ থাকলে তখন মানুষ আরও বেশি মানে নিজেকে আরও উঠাতে পারে। আর আমি আরেক জায়গাও বলেছি যে হার্ভার্ডে গিয়ে আমি কয়েকটা কথা ওখানে প্রচলিত ছিল এবং যেটা আমার মাথায় গেঁথে গেছিলো এবং সবসময় আমি মনে রাখতাম। একটা প্রথম শুনলাম যেটা যে তোমার যে অ্যাম্বিশন, তোমার যে সেটা স্কাই ইজ দ্য লিমিট। এখন এইটা আমার খুব ভালো লাগলো, কারণ তার আগে এখানে সবসময় ছোটোবেলা থেকে শুনছি নেই না, মেয়েরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, না না, এই কথাটাই শুনতে হয়েছে। ওখানে গিয়ে শুনলাম হ্যাঁ, তুমি যা চাও, তোমার ক্ষমতায় তুমি যা চাও, স্কাই ইজ দ্য লিমিট। এটা আমার খুব ভালো লাগলো। দ্বিতীয় আরেকটা কথা, তখন যখন এই সমস্ত চ্যালেঞ্জ ফেস করছি, তখন আরেকটা কথা তখন ওখানে প্রচলিত ছিল, সেটা হচ্ছে সিঙ্ক অর সুইম। তোমাকে হয় সাঁতার কাটতে হবে, আর সাঁতার না কাটতে পারলে তুমি ডুবে যাবে। তো এখন তোমার চয়েস তো তোমার, যে তুমি ডুবতে চাও। তো এখন আমি আগেই ঠিক করেছি যে আমি ডুববো না, তা আমাকে এখন সাঁতার কাটতেই হবে। আমি ইংরেজি যদি না বলে অভ্যস্ত থাকে তাহলেও বলতে হবে। কিন্তু আমাদের সময় যেটা ছিল যে আমরা যখন পড়াশোনা করেছি, আমরা বাংলা মিডিয়ামে পড়ে আসলেও আমরা ইংরেজিও তো বলতে পারতাম না, কিন্তু আমাদের লেখা এবং আমরা তো ইংরেজি বই সমস্ত পড়েছি, লেখাপড়ার মান ভালো ছিল। হ্যাঁ, আপনাদের সময় সবারই ইংরেজি খুব ভালো। হ্যাঁ, অতএব সেই ইংরেজিতে আমরা ভালো লিখতে পারতাম। অতএব আমাদের রিটেন যে সমস্ত অ্যান্সার করছি, এবং আমি যখন দেখেছি যে আমরা যে যখন আমার সঙ্গে হার্ভার্ডে যারা ছিল তারা তো খুব অবাক হতো যে আসলে আমি ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলসফার, ওদের থেকে আমি ঢাকা থেকে পড়ে গেছি যে ফিলসফির বইগুলা, ওরা যা পড়েছে তার থেকে আমি আরও অনেক বই পড়ে এসেছি। তারপরে যে ওরা ভাবতো যে আমি হয়তো বা ইন্ডিয়ান হিস্ট্রি জানবো, কিন্তু আমরা তো এখানে বসে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন হিস্ট্রি
আমেরিকার ছেলে মেয়েরা আমেরিকান হিস্ট্রি জানতো, ইউরোপিয়ান হিস্ট্রি সম্বন্ধে ওদের অত ধারণা ছিল না। ওদের থেকে আমি অনেক ভালো জানতাম এগুলা। তো অতএব আমি বলছি যে আমাদের রিটেন যা আমাদের নলেজ, এটাও মানে ওদের সমতুল্য অনেক ব্যাপারে ওদের থেকে আমি আগিয়েছিলাম। শুধু যেটা ছিল অসুবিধা, সেটা হচ্ছে সাহস করে সেমিনারে লোকের সামনে কথা বলা কিংবা লোককে একটা প্রশ্ন করা। তখন প্রথমে খুবই লাজুক ছিলাম, আমার তো কথা বলে অভ্যাস নেই, আমাকে কেউ সরাসরি প্রশ্ন করলে হয়তো একটুখানা বলেই আবার চুপ করে থাকতাম। কিন্তু এইগুলাও ধীরে ধীরে যেহেতু ওখানকার পড়াবার ধরনটা একটু অন্যরকম ছিল, টিম ওয়ার্ক করতে হতো, তখন আমি সেমিনারে আমরা 3জন টিম এই কাজ করছি, তখন আমিও তখন ওদের সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিলাম। তারপরে আমরা যখন পিএইচডির জন্য আমাদের একটা পরীক্ষা দিতে হতো কম্প্রিহেনসিভ, যেখানে তো আমরা যারা প্রথম ব্যাচে যাব পরীক্ষা দিতে, আমরা 20 জনের মতন, আমরা প্রায় 6 মাস একসঙ্গে ওই যে প্রেপ করতাম আর কি। আমরা বসে একজন আরেকজনকে প্রশ্ন করতাম, তারপরে আমরা প্রিপারেশন নিতাম। তো এই সব জিনিসগুলা তা আমি তখন ওই 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 সবের মধ্যে ঢুকলাম। তো এই করে করে আমার যে কথা বলার যে মানে যে একদম অভ্যাস ছিল না, কারণ আমি তো মানে কোনো হস্টেলও এদেশে মানে আমি শুধু ঘরের মধ্যে আমার ফ্যামিলির মধ্যেই ছিলাম, আর ক্লাসে যেতাম, লাইব্রেরিতে যেতাম, আর রেজাল্ট ভালো করতাম। এছাড়া আমার তো খুব বেশি এক্সট্রা কারিকুলার ওই সমস্ত অভ্যস্ত ছিলাম না। তো ওইখানে গিয়ে তখন এই যখন অপরচুনিটি হলো এবং আমি জানতাম এগুলো আমাকে করতে হবে, তখন আমি ধীরে ধীরে দেখলাম আমিও সাহস পাচ্ছি, আমিও তখন কথা বলছি। অতএব সেটা আমি বলবো যে আমার জন্য যে হার্ভার্ডে যাওয়াটা, তারপরে এত রকম প্রফেসরের কাছ থেকে ক্লাস নেওয়া, এত রকমের বিভিন্ন রকমের অভিজ্ঞতা, মানে ছোটোবেলায় আমরা বিদেশ সম্বন্ধে আমাদের অনেক ট্রাভেল বই ছিল, পড়েছি, কিন্তু ওখানে গিয়ে তারপরে যে সমস্ত মানে মিউজিয়ামে যাচ্ছি, এই সমস্ত মিউজিয়ামের কথা, এই সমস্ত আর্টিস্টদের কথা, এগুলো আমি বইতে পড়েছি। তারপর হঠাৎ করে গিয়েই তো ইমপ্রেশনিস্ট, এরা এক্সপ্রেশনিস্ট, তো এইসব চোখের দেখা এগুলাতে ইন্টারেস্টও ছিল, থিয়েটার, অপেরা এগুলাতে নিজে গিয়ে তখন দেখতে পাচ্ছি। অতএব যখন আমি বলছি যে আমার পার্সোনাল যে গ্রোথ, ডেভেলপমেন্ট এই 4 বছরে যে মানে অসম্ভব, মানে একটা সুযোগও ছিল এবং আমি সেই সুযোগটা নিতেও পেরেছি আর কি। আপনার লেখায় পড়লাম যে হান্টিংটন আপনার শিক্ষক ছিলেন এবং আপনাকে পছন্দ করতেন, আপনার তার সম্পর্কে একটু বলেন না। হ্যাঁ, আমি বলবো যে হান্টিংটন অবশ্যই আমি ওনার বেশ প্রিয় ছাত্রী ছিলাম। আমি যখন হার্ভার্ডে গেলাম তখন একটা নতুন বিষয়, তখন মানে হান্টিংটন পড়াতেন। আমার একটা ফিল্ড ছিল কম্পারেটিভ পলিটিক্স, আর ওখানে তখন উনি পড়াতেন পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তা এখন আমাদের দেশে, আমি ঢাকাতে, আমাদের দেশে আসলে পলিটিক্যাল সায়েন্সে আমাদের সময় শুধু কনস্টিটিউশনাল হিস্ট্রি পড়ানো হতো, যে এই দেশের কনস্টিটিউশন, এইসব এগুলো আমার একেবারে ড্রাই এবং আমার একেবারে পছন্দ ছিল না। কিন্তু কারেন্ট পলিটিক্স নিয়ে বিশেষ কিছু পড়ানো হতো না। আর এখানে আমার সহপাঠী ইকোনমিক্সের, এরা ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে পড়ছিল। এখানে যখন গেলাম তখন দেখলাম যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলে একটা সাবজেক্ট আছে, এবং একটা দেশের এবং রাজনীতি কি মানে ডেভেলপড হচ্ছে না ডেভেলপড হচ্ছে না, গণতন্ত্র আগাচ্ছে কি আগাচ্ছে না, এইগুলা নিয়ে, এবং ওটা কি করে আমরা মেজার করব, ইন্ডিকেটার্সগুলা কি। তো এই সমস্ত নতুন জিনিস হঠাৎ যখন উনি পড়াচ্ছেন তখন আমার এই সাবজেক্টের প্রতি খুবই অ্যাট্রাকশন হলো। আমি ওনার ক্লাস তখন নিতে আরম্ভ করলাম, এবং ওনার একটা থিওরি যেটা আমিও আমার পরে থিসিসে ব্যবহার করেছি, যে পলিটিক্যাল ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য ইন্ডিকেটার্স হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশন, যে পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলা গ্রো করছে কিনা, এবং সেটারও আবার কিছু মানে ইন্ডিকেটার্স আছে যেটা দিয়ে আমরা বিচার করতে পারবো যে এটা গ্রো করছে কিনা। যেমন একটা ইন্ডিকেটার সেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশন কিনা সেটা দেখতে হলে অনেক বছর মানে তাকে বেঁচে থাকতে হবে, কিন্তু সেই অনেক বছরের মধ্যে সময়ের পরিবর্তন হবে, নতুন ডিমান্ড হবে, সেই ডিমান্ডের সঙ্গে
সে অ্যাডাপ্ট করে নিজের মধ্যে পরিবর্তন আনতে পারছে কিনা, সে কি ওই যে যখন আরম্ভ হয়েছিল সেই যুগের মধ্যে ফসিলাইজড হয়ে আছে, নাকি ইনস্টিটিউশনটা ভেঙে পড়ছে না, কিন্তু ইনস্টিটিউশনের কাজকর্ম সব কিছুই ডিমান্ডের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারছে কিনা। তারপরে যেমন আরেকটা ছিল যে এই একটা হচ্ছে রেসপন্সিভনেস এই সমস্ত ডিমান্ডে, আরেকটা হচ্ছে পার্টিসিপেশন। তো যাই হোক, তো এরকম অনেকগুলো জিনিস, নতুন নতুন কনসেপ্ট উনি যখন দিচ্ছিলেন, তো সেগুলো আমি ওনার সঙ্গে এমনি লেকচার তারপরে সেমিনার ক্লাসও করেছি। উনিও আমাকে খুবই পছন্দ করতেন। ওনার যে সব ধরনের আইডিয়াস যে আমি মেনে নিয়েছি তা না, যেমন ওনার সিভিলাইজেশন নিয়ে তো অনেক আলোচনা আছে পরে কিংবা তখনও, যেমন আমার থিসিস যেটা আমি লিখেছিলাম সেখানে আমি পুরো আইয়ুব রেজিমের আমি অনেক ক্রিটিক্যাল ছিলাম, এবং যেহেতু আমি আমাদের দেশের তখন দেখছিলাম যে যে আইয়ুব রেজিম আমরা কেউ পছন্দ করছিলাম না, এবং ওটা কিন্তু আমেরিকাতে বা আমি যখন হার্ভার্ডে গেলাম তখন ওখানকার প্রফেসররা তখন মানে আইয়ুব খানকে এবং ওই হানিংটনও নিজের ওখানে আইয়ুবকে একদম বিরাট মানে মাথায় তুলে প্রশংসা করছেন। কিন্তু আমি বলবো যে ওই সমস্ত ব্যাপারে আমি ডিসএগ্রি করেছি ওনার সঙ্গে, কিন্তু হার্ভার্ডে তো ওই সুযোগ ছিল যে প্রফেসরের সব কথা যে আমাকে শুনতে হবে তা না, কিছু জিনিসে আমি তখন দ্বিমত প্রকাশ করতেও পারি। কিন্তু ব্যক্তিগতভাবে উনি আমাকে সবসময় অনেক সাহায্য করেছেন। যেমন 1968 সালে আমি যখন এখানে থিসিস জন্য ডেটা কালেকশনে আসবো, তো আমার একটা ছোটোখাটো গ্রান্টের দরকার ছিল, তো আমি হান্টিংটনকে গিয়ে বললাম, তখন উনি সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে আমাকে বলে তুমি একটা প্রপোজাল লিখে দাও। তারপরে উনি অনেকগুলা ফাউন্ডেশনের প্রপোজাল, উনি সঙ্গে সঙ্গে আমার জন্য টাকা জোগাড় করে দিলেন। তারপরে যখন 71 সালে আমি এখানে বাংলাদেশেই ছিলাম এবং শেষের দিকে তখন আমার হার্ভার্ডের প্রফেসররা খুব চিন্তিত ছিল আমার কী অবস্থা হবে তবে, তো ওরা আমাকে একটা টিচিং অফার দিয়ে আমাকে আবার হার্ভার্ডে আমি আবার চলে গেলাম এখানকার ঢাকা ইউনিভার্সিটি কার্ড ছেড়ে দিয়ে। তো তখন হান্টিংটন উনি তখন সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ার ছিলেন, উনি আমাকে সঙ্গে সঙ্গে একটা রিসার্চ অ্যাসোসিয়েট অফার করে আমি ওখানে ছিলাম। এবং ইনফ্যাক্ট ফেব্রুয়ারি 72 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আমি হার্ভার্ডের ওই সেন্টারে বাংলাদেশের উপরে একটা সেমিনার, মানে একটা টিচিং কোর্সের মতন থ্রু সেমিনার আমি দিয়েছিলাম। আমার মনে হয় হয়তো আমেরিকাতে এবং সব মানে ওইটাই প্রথম একটা ফর্মাল একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের জন্ম, মানে 16 ডিসেম্বর হলো, আর আমি আমার কোর্সটা আমি তখন ফেব্রুয়ারি 72 থেকে আমি দিচ্ছি, কেমন। তো অতএব দিস ওয়াজ প্রবলি দ্য ফার্স্ট কোর্স অন বাংলাদেশ in any university which was recognized as a course, কেমন। তো উনি সেটা ফ্যাসিলিটেট করেছেন এবং সারা জীবনই আমার সঙ্গে ওনার যোগাযোগ ছিল, এবং যখনই আমি মানে যেতাম তখনই উনি আমাকে বলতেন তুমি যখনই আসতে চাও হার্ভার্ডে তুমি আসো, আমাদের সেন্টারে থাকো। অতএব এই যে মানে যেটা এর আগেও চিন্তাহরণ বাবু সম্বন্ধে আমি যেটা বললাম যে শিক্ষকরা যে ছাত্রদের লেখাপড়া শেখাবার বাইরেও সারা জীবনই একটা মেন্টরশিপের রোল প্লে করে, হ্যাঁ, এবং ছাত্রীদের যারা ভালো তাদেরকে যে কোনো উপায় সাহায্য করতে হলে ক্যারিয়ারে তারা সাহায্য করে। এবং আমি বলবো যে সেদিক থেকে হান্টিংটনের সঙ্গে আমার সেই ধরনের একটা সম্পর্ক প্রিয় ছাত্রী হিসেবে ছিল, যদিও ওনার কিছু কিছু আইডিয়াস আমি নিয়েছি এবং কিছু কিছু আইডিয়াস আমার পছন্দ হয়নি। সেই যুগে যেমন উনি তো ভিয়েতনাম যুদ্ধের পক্ষে ছিলেন, আর আমরা তো সবাই তখন ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ছিলাম, হ্যাঁ। কিন্তু আমি তো বলছি একটা যদি ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকে তাহলে অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করা যায়, কিন্তু তারপরেও আবার অনেক ব্যাপারে আবার একমত থাকা যায় এমন। আচ্ছা, আপনি তারপর হার্ভার্ড থেকে আবার বাংলাদেশে এলেন 73 সালে? না, আমি আসলাম 72-এরই, আমি তো 71-এর
বোধহয় সেপ্টেম্বর এরকম সময় গিয়েছিলাম। আমি 72-এর মে মাসের দিকে মানে ওই সেমিস্টারটা প্রথমে এসেই আবার ঢাকা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে কারণ জয়েন আমি করলেন। ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম নভেম্বরের শেষের দিকে, নভেম্বর 70-তে আমি জয়েন করেছিলাম। আর তারপরে যারাই আমরা ওই তখন মানে বাইরে চলে গেছিলো তাদের সবাইকেই আবার মানে ঢাকা ইউনিভার্সিটি বলেছিল যে ফেরত যারা চলে আসতে আসো, চায়, তখন আমরা দেশ চলে গড়ায় এসেছিলাম। আত্মনিয়োগ করো। তারপরে উমেন ফর উমেন করলেন কবে? উইমেন ফর উইমেনটা আমি করেছি 1973-তে। হ্যাঁ, আর সেখানেও আমি বলবো যে এখানেও কিছুটা মানে একটু আমেরিকার একটা ইনফ্লুয়েন্স কিছুটা আছে, কিছুটা তো আমি তো পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে আমি ট্রেনিং লিখছিও। কিন্তু আমি যখন 71 সালে ওই যে নভেম্বরের দিকে হার্ভার্ডে গেলাম, তখন তো পুরো আমেরিকাতে যে আমাদের দেশে যে মেয়েদের এত মেয়েরা যে নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তারপরে আবার তাদেরকে বাসায় আবার নেওয়া হচ্ছে না ফ্যামিলি নিচে, তো এটা নিউজ পেপারে অনেক এটা পাবলিসাইজ ছিল। তখন বাংলাদেশের মেয়েদের অবস্থা এটা নিয়েও ইউনিভার্সিটিগুলোতে খুব একটা ইন্টারেস্ট ছিল। তখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে প্রথমবারে, তখন তো এখন যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সবাই জেন্ডার স্টাডিজ, উইমেন স্টাডিজ, তখন ওটা আমেরিকা তো ওই ধরনের কিছুই ছিল না। তো ওই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতন ওরা এটা পড়াচ্ছিল। তখন ওরা আমার খবর পেয়েছে আমি হার্ভার্ডে আছি, আমাকে বললো যে এসে বাংলাদেশের নারীদের নিয়ে কিছু বলো। প্রথমে তো আমি বললাম যে আচ্ছা আমি একটা ক্লাস নিব, কিন্তু আমার তো গবেষণা কিছু নাই, আমি এমনি জানি। কিন্তু তখন বললো যে না, তুমি যতটা জানো তখন বলো। এবং এই পুরো জিনিসটা যদিও আমার গবেষণার বিষয় নয়, কিন্তু নারী হিসাবে 71 আমি এখানে ছিলাম, ঘটনা কী হচ্ছে এগুলো তো জানি, এটা তো একটা গভীরভাবে আমাকে ব্যক্তিগতভাবে খুব নাড়া দিয়েছে যে এটা কি হচ্ছে, মানে দুই দিকের অবিচার কেমন একসঙ্গে হচ্ছে। যে এই বিশেষ করে যে এই যে মেয়েরা তখন তারা ঘরে ফিরতে পারছে না, হ্যাঁ, এবং এই যে স্টিগমাটাইজ করা হচ্ছিল পুরো জিনিসটা। তো তখন আমি এই ক্লাস ওটা শেষে নিলাম আমি একটু পড়াশোনা করে। তখন ওখানে দেখলাম যে প্রথম ওরা তখন কিছু নারীবাদী গবেষক, তখন দেখলাম যে ওরা মানে ওরা ওদের মধ্যে একটা কালেকটিভের মতন, ওরা যেহেতু বাইরে থেকে ওরা কোনো সাপোর্ট পাচ্ছে না, যারাই করছে তারা প্রত্যেক সপ্তাহে একদিন মিট করছে, তারপরে কে কী রিসার্চ করছে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে রাখছে একটা কালেকটিভের মতন একটা মেয়েদের। তখন আমার দেশে আমি ভাবলাম যে এই ধরনের যদি এখানে যদি আমরা কিছু গবেষণা করতে চাই মেয়েদের ব্যাপারে, কিছু ডেটা এগুলো করতে হবে, তাহলে যদি এই ধরনের একটা কিছু মেয়েকে সংগ্রহ করা যায় যারা হয়তো এখন পর্যন্ত গবেষণা করছে না কিংবা চিন্তা করছে না, যারা লিখবে। তো সেই আইডিয়াটা নিয়ে তারপরে আমি প্রথম 73 সালেও আবার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাকে থেকে মেয়েদের উপরে লিখতে বলেছিল, সে তখন আমি একটু তখন অনেক ইন্টারভিউ করে লিখেছিলাম। আর তখন আমার বাসায় তখন আমি বিশেষত ঢাকা ইউনিভার্সিটি বেসড কিছু টিচারদেরকে একটু বললাম যে তোমরা যার যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাতে যারা এডুকেশনে ছিল বলে যে তাহলে দেখো সেই দৃষ্টিভঙ্গি থেকে মানে মেয়েদের সমস্যাটাকে, আরেকজন ছিলেন যিনি বোধহয় নার্সদের উপরে লিখলেন। এইভাবে করে প্রায় 2 বছর আমার বাসাতেই আমরা ওরকম প্রত্যেক সপ্তাহে মিট করতাম। তারপর ঠিক করলাম যে একটা বই। এটা 1971 সালের নির্যাতিত নারীদের উপরে, সেটা না ওইটার উপরে নয়, কিন্তু ওইটার জন্য ওই নির্যাতিত আমি হয়তো জীবনে কোনো দিন হয়তো বা নারীবাদী মনে মনে থাকলেও হয়তো গবেষণার ব্যাপারে যেতাম না, আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবেই থাকতাম। কিন্তু যখন দেখছি আর কেউ এটা নিয়ে গবেষণাও করছে না, লেখালেখিও করছে না, কিংবা অ্যাডভোকেসিও কেউ করছে না, কারণ কিছু তথ্য তো দিতে হবে। এবং তখন আবার একই সঙ্গে স্বাধীন হওয়ার পরে দেশের উন্নয়ন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং তখন এই যে উন্নয়নের যে ডিবেট, সেখানে তো মেয়েরা নারীরা যে আসলে কাজ করে, অর্থনৈতিকভাবে কাজ করে, এগুলারও কেউ তখন তো কেউ বলে এটা তো কেউ স্বীকারই করতে চাচ্ছিল না। আমাদেরকে তো তখন এই সমস্ত এভিডেন্স তখন
করতে হতো। যেমন আমি বলি, তার আগে 60s যখন হচ্ছিল যে ওয়ার্কস প্রোগ্রাম, সেটা তো ছেলেরা করতো। তারপরে স্বাধীনতার পরে যেখানে দেখছি গ্রামের মেয়েদের তখন মানে মানে ছেলেরাও পরিবারের ছেলেরাও নাই এবং মেয়েরাও তো কাজ করতে হবে, তখন প্রথমবারের মতন পলিসি চেঞ্জ করা হলো যে এই রোড মেনটেনেন্স যে ওয়ার্ক, যে মেয়েরাও মাটি কাটবে। এখন তো সমস্ত কনস্ট্রাকশন সাইটে আমরা দেখি যে মেয়েরা কাজ করছে, কিন্তু আমি সবাই লোকে ভুলে যায় যে 70-এর দশকে তখন স্বাধীন হওয়ার পরে তখন কি অবস্থা ছিল। আমার মনে আছে আমি আমার রংপুরে কুড়িগ্রামে মেয়েদেরকে মাটি কাটতে দেখেছি, রাস্তার কাজ করতে দেখেছি। তখন কিন্তু তার আগে তো এটা অ্যালাউ করতো না, বলতো যে না, মেয়েরা কেন ঘরের বাইরে হবে, ঘরে বসে না খেয়ে মরে যাক। কিন্তু তখন আমাদেরকে তখন অ্যাডভোকেসি করতে হয়েছে যে না, এইগুলার কথা খুলে দেওয়া। এখন তো সব প্রফেশনে মেয়েরা আছে। যখন আমরা স্বাধীন হলাম তার আগে পর্যন্ত তো মেয়েরা সিভিল সার্ভিস পরীক্ষা দিলেও শুধু ফরেন সার্ভিসে যেতে পারতো না, পুলিশ সার্ভিসে যেতে পারতো না, শুধু অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পাকিস্তান আমলে দ্যাট ওয়াজ দ্য অনলি সার্ভিস অ্যালাউড। এখন তো মেয়েরা সব সার্ভিসে যেতে পারে। এগুলা তো এই সমস্ত এই তখনকার এই সমস্ত মানে আপনি কোনো কিছু অ্যাডভোকেসি করার আগে প্রথম তথ্য নিতে হয়, তারপরে সেই তথ্যের ভিত্তিতে আর্গুমেন্টসগুলো করতে হয়। তখন মেয়েদের সম্বন্ধে কোনো রিসার্চ নাই, মেয়েদের ইকোনমিক কন্ট্রিবিউশন সম্বন্ধে, মেয়েদের লিগ্যাল স্ট্যাটাস কী, মেয়েদের পলিটিক্যাল স্ট্যাটাস কী। তখন তো এই বেসলাইনের কাজটা আরম্ভ করতে হয়েছে, এবং তখন এই সমস্ত চিন্তাধারা থেকেই তখন আমি ক্রমশ, যেহেতু অন্য কেউ যদি এই কাজগুলো আরম্ভ করতো, আমি শুধু কারণ এটার পাশাপাশি আমি তো রাষ্ট্রবিজ্ঞানের গবেষণা আরম্ভ করেছিলাম। 73 সালে যখন প্রথম যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের যে ভোটার্স বিহেভিয়ার, সেটা রমনা ধামরাই থানাতে আমি অনেক সার্ভে করে আমি একটা বই লিখেছিলাম। মেম্বার্স অফ পার্লামেন্ট যারা ইলেক্টেড হয়েছে তাদেরকে সবাইকে সার্ভে করে সেটার বেসিসে মানে এমপিদের সম্বন্ধে প্রথম গবেষণা, প্রথম তথ্য সেটা আমি তখন করছিলাম। অতএব আমি এই পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকতে পারতাম যদি অন্যরা নারীদের সম্বন্ধে রিসার্চ আরম্ভ করতো, কিন্তু কেউ তো এটা নিয়ে করছিল না। অতএব সেই জন্য এর পাশাপাশি তখন আমিও এটা আরম্ভ করলাম। এবং 1950 আমাদের একটা ছিল, নারী ইন্টারন্যাশনাল উইমেন্স ইয়ার হবে 75, এবং তখন বাংলাদেশ থেকে আমরা একটা বই বের করব, উইমেন ইন বাংলাদেশ বলে, যেখানে নারীদের বিভিন্ন সেক্টরে নারীদের কি অবস্থান সেটা নিয়ে বিভিন্ন জন লিখবে। এবং ওই বইটাই 73 সাল থেকে ওই বাসায় বিভিন্ন যারা চ্যাপ্টার লিখছেন আসতো, আমরা একজন আরেকজনকে ক্রিটিক করতাম। এবং আমি বলবো যে সেই সময় 75 সালের সময় পৃথিবীর খুব কম দেশেই নারীদের সম্বন্ধে গবেষণা হয়েছে কিংবা বই লেখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ওই পাবলিকেশন ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট থার্ড ওয়ার্ল্ডের মধ্যে সেটা। আচ্ছা, আমরা বাংলাদেশের বর্তমানটাকে একটু বোঝার চেষ্টা করব। আপনি তো আমাদের এইসব বিষয়ে গবেষণা করেছেন, পর্যবেক্ষক, বই লিখেছেন রাজনীতি নিয়ে, ভোটার, এমপি। তো 1971 সালের 16 ডিসেম্বরের পরে একটা আশাবাদ তৈরি হলো, 75-এ 74-এ আবার বাকশাল হয়ে গেল, 75-এ বাকশাল হলো, আবার বাকশালে পরে 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে তো সামরিক শাসন শুরু হলো। 90-এর আন্দোলনের পরে আবার আশাবাদ তৈরি হলো। 91 সাল থেকে আমরা ভাবলাম গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়ে গেছে। 2006 সালে এসে দেখা গেলো যে আবার একই জায়গায় মার্ক টাইম 2006 থেকে 8 ইলেকশন হলো। এরপরে তো 3টা ইলেকশন, জোচ্চুরি ইলেকশন হয়ে গেছে। আবার একটা নির্বাচন হলো এই 2026-এ এসে, যেটার মধ্যে আবার প্রায় 30% ভোটার যে দলটাকে সমর্থন করে তারা অংশগ্রহণ করলো না, কিন্তু মোটামুটি একটা ভালো নির্বাচন হলো। সবটা মিলিয়ে গণতন্ত্র কি বাংলাদেশে এগুচ্ছে নাকি একই জায়গায় লেফট রাইট করছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি বলবো যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটা কিন্তু
আগেও ছিল, আরও বেশি আমি বলবো যে এই গণতন্ত্র বলতে কি বোঝায় সেটা সম্বন্ধে মানুষের ধারণা যে এটা একটা কমপ্লেক্স মানে জিনিস, যে আকাঙ্ক্ষা থাকলেই তো হবে না, তার সঙ্গে সেটার যে ইমপ্লিমেন্টেশন এবং সেটার মধ্যে সমস্যা, সেটা সম্বন্ধে আমি বলবো যে আমাদের ধারণা আরও অনেক পরিপক্ক হচ্ছে, আরও অনেক মানুষ সেটা বুঝতে পারছে সেটা। অতএব জিনিসটাকে সেই মানদণ্ডে দেখলে। দ্বিতীয়ত আমি বলবো যে কিছু ব্যাপারে আমাদের অগ্রগতি হচ্ছে। যেমন আমি বলি যে ৭২ সালে যখন আমরা স্বাধীন হলাম, যেহেতু তার পিছনে এত বছরের সংগ্রাম, শুধু যে আমাদের স্বাধীনতার সংগ্রাম তাই তো না, তার সঙ্গে আমরা জানতাম যে আমাদের এটা আমরা যে একটা গণতান্ত্রিক দেশ হব, যেহেতু পাকিস্তান মিলিটারি এটা এবং আমরা এটা ধারণাই করে নিয়েছিলাম যে এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না আমাদের মনে। কিন্তু আমাদের তারপরে যখন এটা আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে গেলাম, তখন নানান রকম বাধার মানে এটার সমস্যা তখন হলো, এবং তারই ফলশ্রুতিতে যে প্রথম একটা সলিউশন যেটা হলো, তারপরে আর্মি আসলো। আচ্ছা, ৯০-এ যে মানুষ যখন এটা বললো, এটা তারপরে যখন ভালো মানে ভাবা হচ্ছিল যে এরপরে গণতন্ত্র স্মুথ সেল হলো না, কিন্তু একটা অ্যাচিভমেন্ট যেটা হয়েছে সেটা এভাবে দেখা যায় যে তখনকার আন্দোলনটা আমরা তখন ধারণাই করেছিলাম যে এটা একটা মিলিটারি রুলের বিরুদ্ধে, সামরিক শাসনটাই হচ্ছে গণতন্ত্র বলতে, ওই যেটা সামরিক শাসন নয়, যে রাজনীতিবিদরাই শাসন করবে, তাহলে গণতন্ত্র এসে যাবে। তারপরের থেকে কিন্তু সামরিক শাসকরা আর সরাসরি আসতে পারে নাই, 1/11-এর সময়ও পিছনে থাকতে হয়েছে, এবং সামরিক শাসক ওরাও জানে যে এটা গ্রহণযোগ্য হবে না। অতএব এই অ্যাচিভমেন্টটা হয়েছে। তারপরে আমাদের যে অভিজ্ঞতা হলো, যেটা আমরা প্রথম ভেবেছিলাম যে রাজনীতিকরা যদি মানে ক্ষমতা নিয়ে নেয়, ইলেকশন যদি হয় কিছু, তাহলেই ও গণতন্ত্র মানে হচ্ছে সিভিলিয়ান পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা। তারপরে তো আমাদের অভিজ্ঞতা আমরা দেখলাম যে সিভিলিয়ান পলিটিশিয়ানরা ইলেক্টেড হয়েও তারপরে তারাও অগণতান্ত্রিক হয়ে যাবে। অতএব এই শিক্ষাটা আমার মনে হয় যে গণতন্ত্রর এই শিক্ষাটা এবারে 2024-এর পরে এই শিক্ষাটা হয়েছে, এবং এই জন্য এখন আমি বলবো যে যত সহজে এর আগে যারা সিভিলিয়ান পলিটিশিয়ান তারা যতটা অগণতান্ত্রিক হতে পেরেছেন, বহু বছর থাকতে পেরেছেন, এখন প্রোটেস্ট যেটা সেটা খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে, যেহেতু মানুষের মধ্যে। অর্থাৎ সেই জন্য আমি সবসময় একটা গ্লাসকে অনেক সময় হাফ ফুল দেখা যায়, হাফ দেখা যায়, ওরকমভাবে দেখছি। আমাদের সমস্যাটা কি সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে আমাদের আকাঙ্ক্ষাটা সবসময় আছে, কেমন আকাঙ্ক্ষাটা আছে, এখনো আছে, এবং এটাকে আমি খুব প্লাস হিসাবে দেখি। এবং আরেকটা হচ্ছে আমাদের দেশের লোক প্রোটেস্ট করে একটা মানে যেটা পছন্দ নয় সেটাকে যে ফেলে দিতে পারে, এবং সেটারও অনেক দেশে পারে না, এটাও আমাদের একটা আমি প্লাস হিসাবে দেখছি। কিন্তু যেখানে আমাদের সমস্যা সেটা হচ্ছে যেটা আগে বলছিলাম, ইনস্টিটিউশনালাইজেশন। কেমন এখন ইনস্টিটিউশনালাইজেশনের জন্য আপনার কি লাগে? প্রথম হচ্ছে একজন লিডার নয়, এই যে গণতন্ত্রকে আমি ইনস্টিটিউশনালাইজ করতে চাচ্ছি, তাহলে সেটার জন্য একটা প্রসেস, একটা টিম অফ লিডার্স লাগবে যারা আসলে ট্রুলি কমিটেড যে আমি এটা করব। এটা একদিনের ব্যাপার নয়, একটা প্রসেসের ব্যাপার আছে, তারপরে একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, যেটাকে আমি প্র্যাকটিস করব। হ্যাঁ, আমাদের ঘাটতি এই সব কটা জায়গায় আছে বারে বারে, যে উই ডোন্ট হ্যাভ এ টিম অফ লিডার্স যারা ট্রুলি এটাকে প্রায়োরিটি দিয়ে কমিটেড, জানে যে এটার জন্য সময় লাগবে। তারপরে এই প্রসেসটার সম্বন্ধে, যে গণতান্ত্রিক প্রসেসে আমি আগাবো, একটু দেরি হচ্ছে, কিন্তু তারপরে না করে একজন তখন বললো না, বরং একজনের হাতে ক্ষমতা চলে গেলে একটা ডিসিশন মেকিং হয়ে গেলে কুইকলি হয়ে যাবে। হ্যাঁ,
সেই রকম পথে যদি চলে যায়। অতএব এই এই এইটা আমরা এটাতে আমরা এইগুলো আমরা ধরে রাখতে পারছি না। আমি যদি একটু ভারতের উদাহরণ দিই, আর আমি আমেরিকারও উদাহরণ দেব। ফাউন্ডিং ইয়ার্সে ভারতও যখন নাকি 47 সালে, তখন একটা টিম অফ লিডার্স ছিল, নেহেরু ছিল, তার পাশেও অন্যান্যরা ছিল, যারা সবাই আসলে এই ব্রিটিশ স্টাইল পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করত, এবং তারা তখন ওই রকম একটা প্রসেস প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য রেডি ছিল এবং সবাই যাচ্ছিল। যেমন আমি এখানে পড়ছিলাম যে তখনকার যে একজন স্পিকার ছিলেন, তিনি অতটা মানে নেহরুর তুলনায় অত পরিচিত না। তিনি একদিন নেহরুকে বললেন যে আমি এসে আপনার সঙ্গে দেখা করব। তখন নেহেরু তাকে বলল, না, আপনি পার্লামেন্টের স্পিকার, আমি প্রাইম মিনিস্টার হলেও এটা উচিত হবে না যে আপনি আমার কাছে আসবেন, আমি আপনার কাছে যাব। অতএব একটা প্রসেস, একটা ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো তো প্র্যাকটিসের ব্যাপার, কেমন? অতএব এগুলা যেহেতু নেহেরু প্রথম দিকে এবং তাদের একটা টিম ছিল, তারা এই সমস্ত প্রসেসগুলো বিশ্বাস করছিল, সেই জন্য এটা প্রথম দিকে ছিল। কিন্তু এখন আপনি ভারতেও দেখছেন, যদি একটা এরকম টিম না থাকে, যদি প্রসেসটা কেউ না মেনে চলতে চায়, সবাই যদি বলে একজনই সব, তাহলে তো ওই একটা একটা শক্ত জিনিসও আবার, যে জন্য আজকাল লেখা হচ্ছে গণতন্ত্র, শুধু আগে আমরা বলতাম গণতন্ত্র কেবল কনসলিডেশন, এটা এখন অনেক লেখা হচ্ছে কনসলিডেটেড ডেমোক্রেসি, যেটা সুসংহত, সেটার আবার ডিক্লাইন, ব্যাকস্লাইড হচ্ছে, হ্যাঁ, পৃথিবীব্যাপী হচ্ছে। আমেরিকা তো যখন ফাউন্ডিং ফাদার্স যখন হলো, অনেকে তখন তো ওয়াশিংটনকে রাজা বানিয়ে দেওয়ার চেষ্টা ছিল। ওয়াশিংটন নিজে এটার পক্ষে ছিলেন না, এবং তারপরে একটা টিম ছিল তাদের, এবং উনি নিজে তারপরে বললো যে না, এটা বাদ দিয়ে আমি 2 টার্ম ভেবেছি, না, আমি আমার বাড়িতে মাউন্ট ভার্ননে চলে গেলাম বলে চলে গেলেন, কেমন? ওরা ওই প্রসেসগুলো করেছিল। সেই আমেরিকা এখন এসে যখন নাকি, অতএব আপনার যদি, সেই জন্য আমি বলছি, just not one leader but you need a group of leaders, আর লিডারশিপ ইজ ইম্পর্ট্যান্ট। এখন এই সেই আমেরিকাতে ট্রাম্প এসে, কিংবা এই সেই ইন্ডিয়াতে মোদি এসে যদি সে রুলসকে তোয়াক্কা না করে, তার পাশে যারা আছে তারা যদি তাকে এটা নিয়ে বাধা না দেয়, প্রসেস না মেনে যদি নাকি সুপ্রিম কোর্টকে তারা দলীয়করণ করতে চায়, নিজের মতন নিতে চায় আইন, তাহলে তো একটা কনসলিডেটেড জিনিসও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো যে আমাদের দেশে মানুষ, ধারণাটা আমার মনে হয় যে এটা ইজ এ ভেরি কমপ্লেক্স ম্যাটার, আর একবার পেয়ে গেলেই যে এটা হয়ে গেল তা না, এটাকে প্রত্যেক দিন নার্চার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বাইরে গেলেই তখন ধরতে হবে। অতএব এই জিনিসটা আমাদের এখন মানে একজন আরেকজনের উপরে দোষারোপ না করে, যে আমরা এইটা কিভাবে, যদি গণতন্ত্রের প্রজেক্টটা আমরা বিশ্বাস করি, আমরা তাহলে কিভাবে আগে নিয়ে যাব, এটা একটু ধীর স্থিরভাবে আমাদের যারা চিন্তা করে, তা একটু ধীর স্থিরভাবে এটা নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু আমাদের দেশে আসলে ধীর স্থিরভাবে, প্রথম কথা তো আলোচনাই নাই, মানে আলোচনা মানে গালাগালি করে তো আর কোনো লাভ হবে না। হ্যাঁ, ওই ঠিক আছে। আচ্ছা, আমি বলি, 24-এর যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান হলো, প্রায় বিপ্লবের মতনই তো, কারণ গ্রামগঞ্জেও হয়েছে, কিন্তু প্রচুর নারী, প্রচুর মেয়ে অংশগ্রহণ করেছে, রাস্তায় লড়াই করেছে, পুলিশের সঙ্গে লড়াই করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা প্রথম যেদিন বের হয়ে এসছে, সেদিনই আসলে সরকারের পতন ঘটেছে, মানে শুরু হয়েছে। তারপরে আমরা দেখলাম যে মায়েরা তাদের স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মানে সন্তানদেরকে নিয়ে মায়েরা চলে এসেছিলেন পথে। কিন্তু তারপরে যখন অন্তর্বর্তী সরকার হলো, নানা সংস্কারের আলাপ হলো, অনেকগুলি কমিশন হলো, সেই কমিশনগুলোতে কিছুক্ষণ ছবি তুলতেও ইউনূস সাহেব সহ দেখতাম যে নারী আর নাই, সব পুরুষ। তারপরে নারী কমিশন হয়েছে, তাদের উপরে আক্রমণ হলো, সেটারও খুব একটা প্রতিবাদ হলো না, এবং যে ডানপন্থী পক্ষ থেকে আক্রমণ করা হলো, অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তাদের সাথে আপোষই করলেন। এবং এখন সেই নারীরা কোথায় গেল, এখন তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি এই পরিস্থিতিটাকে কীভাবে দেখেন? একদিকে থেকে তো হ্যাঁ, খুবই হতাশাব্যঞ্জক, কিন্তু আমি বলবো যে এখনকার
যে নারী যারা এখন অল্প বয়সী, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এখন তারা অত্যন্ত মানে মানে ভাবছে যে কি হলো এবং তারা নিরাশ হচ্ছে। আমি বলবো যে যে কোনো আন্দোলনে থাকতে হলে তাহলে নিরাশ তো হলে চলবে না, কেমন? লক্ষ্য যদি থাকে তাহলে চিন্তা করতে হবে যে আমি কিভাবে লক্ষ্যে পৌঁছাবো, আমার এখানে অবস্ট্যাকলগুলো কি কি বাধাগুলা কি, এবং এই বাধাগুলাকে আমি তাহলে কিভাবে আমি এগুলাকে ওভারকাম করে আমরা আগাবো। আগে যখন যেটা ভেবেছিল যে আমরা ওখানে, এটা শুধু যে বাংলাদেশে হয়েছে তা না, পৃথিবীর অন্যান্য দেশেও হয়েছে, যে যখনই মেয়েরা স্বাধীনতা আন্দোলনে কিংবা অন্যান্য আন্দোলনে মেয়েরা, তখন আন্দোলনের মধ্যে অনেক সময় মেয়েরা থাকে, কিন্তু তারপরে অনেক সময় যে এই যে তারপরেও যে ক্রমাগত অংশগ্রহণ করা, ক্রমাগত চাপ সৃষ্টি করা, সেগুলোর মধ্যে যখন মেয়েদেরকে পুশব্যাক করা হয় তখন মেয়েরা থাকে না। কারণ মেয়েরা হচ্ছে আন্দোলনের সময় এটা স্বল্পমেয়াদী, স্বল্পক্ষণের জন্য মেয়েরা আসছে, কিন্তু তারপরে যেটা টেক ওভার করে সেটা হচ্ছে অর্গানাইজড প্রেশার গ্রুপগুলো থাকে, পলিটিক্যাল পার্টি থাকে, ট্রেড ইউনিয়ন থাকে, এ সমস্ত থাকে, এবং সেখানেই আসলে মেয়েদের ওরকম অংশগ্রহণ নাই। অতএব তখন আর মেয়েরা, রাস্তার মেয়েরা তো আর ওইটার ভিতরে ঢুকতে পারছে না, ওর তারপরে ডিসিশন মেকিংগুলা আবার একটা ছোট গ্রুপের হাতে চলে যাচ্ছে, যেটাতে মানে এখন আমি বলবো যে মেয়েদেরকে প্রথমেই এখন যারা এই নারী আন্দোলনের মধ্যে মানে এই মানে করতে হবে, তাদের দেখতে হবে যে তাদের পিছনে মানে কনস্টিটুয়েন্সি সাপোর্টটা, অন্য মেয়েদের সাপোর্ট কতটা আছে। যেমন যারা শ্রমিক আন্দোলন করছে তাদের হাতে শ্রমিকরা রয়েছে, কেমন, এবং তারা রাস্তায় গিয়ে এরকম করতে পারে, কিংবা পেসেন্ট মুভমেন্ট তাদের হাতেও যদি আছে, বিজনেসম্যানদের তো কথাই নেই, তাদের হাতে বিজনেসম্যান আছে। এখন নারীদের যেটাতে দুর্বলতা সেটা হচ্ছে যে মেয়েদের নারী ইস্যুগুলাতে যদি তারা আরও অনেক মেয়েদেরকে সংযুক্ত না করতে পারে, যে যে এই ইস্যুতে সব মেয়েরা এক, যে এটা এই দল কিংবা ওই দল নয়, তারা ওইখানে যদি একটা কনস্টিটিউশনাল সাপোর্ট দেখাতে পারে, কিংবা যদি তারা তাদের ইস্যুগুলোকে এমন পর্যায়ে নিতে পারে যেটা ইউরোপে ওরা নিয়েছে, আমেরিকাতেও নিয়েছে, যেমন ওই যে প্রো চয়েস যখন ছিল যে ইস্যু, যে এই ইস্যুতে কে কি কোন পথে আছে, এবং তুমি যদি এই ইস্যুতে না থাকো তাহলে কিন্তু এরপরে ভোট জিততে পারবে না। এখন আমার মনে হয় আমাদের এখনকার সময়ে নারীর প্রতি ওই যে সহিংসতা, এবং তারপরে আমি শুনছি যে এই যে সাইবার বুলিং, এগুলা যে নানান মানে মেয়েদের বিরুদ্ধে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে। এখন এইসব ইস্যুতে মেয়েদেরকে নট অনলি যে এই ইস্যুগুলোকে নিয়ে সমস্ত মেয়েদের মধ্যে একটা ইউনিটি করা, এবং মানে সমবয়সী পুরুষদেরকেও ওই আন্দোলনটার মধ্যে নিতে হবে, যাতে নাকি মানে একটা হয় যে একটা বিরাট ক্যাম্পেইন সেইং নো টু দিস থিংস, হ্যাঁ, এই করে যাতে, এবং যারা এটার পক্ষে নেয় তারা ইলেকশন করে ভোট পাবে না, কিংবা তারা কোথাও মানে ওই রকমের একটা বিরাট ক্যাম্পেইন করতে হবে, যে কারণ তা নইলে এখন যেটা হচ্ছে অল্প কিছু মেয়ে, এবং তারপরে তারা হয়তো প্রতিবাদ করছে। নারী আন্দোলনও নারীদের যে সমস্ত মানে প্রতিষ্ঠানগুলো ছিল তাদের লিডারশিপও অনেক মানে পুরনো, এই যে অল্প বয়সী মেয়েরা তারা হয়তো বিভিন্ন অর্গানাইজেশনে আছে, কিন্তু ঠিক নারী আন্দোলন বলতে নারীদের ইস্যু নিয়ে এখন তারা মানে দেখছে একটা নতুন প্রজন্মের নারী আন্দোলন দাঁড়িয়ে যাবে, আসছে। হ্যাঁ, তাহলে আমি বলবো কিন্তু দাঁড়ালেও তাদেরকে প্রথমে যে এটা মনে রাখতে হবে যে তাদের পিছনে গ্রাসরুট সাপোর্ট দরকার হবে, যে তাদের পিছনে গ্রামের মেয়েদের, ওয়ার্কিং ক্লাস মেয়েদের, আমাদের নারী আন্দোলনের একটা মানে দুর্বলতা অনেক দিন ধরে ছিল, যে লোকে সবসময় এটাকে খুব ডিসমিস করে দিতে পারতো এই বলে যে এটা তো মধ্যবিত্ত নারীদের আন্দোলন। এখন নারীদের এই যে যারাই নারী আন্দোলনের এখন করবে, তাদেরকে মেজরিটি অফ উইমেন
যারা ওয়ার্কিং ক্লাস উইমেন, আরবান পুয়ার উইমেন, রুরাল উইমেন, তাদের ইস্যুসগুলা কি সেটা মানে তখন মানে তাদেরকে এটা দেখতে হবে। এবং কারণ হচ্ছে কি সব দলগুলারও তো তাদেরও তো নারী কর্মী এই সমস্ত রয়েছে, এবং তারা যদি পার্টির ছেলেরা যদি বলে যে না তোমরা নারীদের রোলটা হচ্ছে এরকম, বিশেষ করে আমি বলবো যে যারা ধর্মভিত্তিক দল করে তারা একদিকে বলবে হ্যাঁ মেয়েরা লেখাপড়া শিখতে পারে, চাকরি করতে পারে, কিন্তু মেয়েদেরকে একটা সীমিত রোলের মধ্যে থাকতে হবে, হ্যাঁ। তারপর কিংবা তারা ড্রেস কোড নিয়ে একটা কথা বলবে। অতএব অতএব ওই সবারকেই সাপোর্টগুলো সব গ্রুপের সাপোর্টগুলোকে এই নারী হিসাবে কয়েকটা কমন ইস্যুস যেটা আছে, যেটা বলবো একটা হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট উইমেন, আরেকটা হচ্ছে এই যে বুলিং যেটা হচ্ছে যেটা শুধু মেয়েরা, এই ইস্যুতে যাতে সব রকম মেয়েদের নিতে পারে, প্লাস ইয়াং ছেলেদেরকে যাতে তারা নিতে পারে তাদের সঙ্গে, এইভাবে একটা বিরাট ক্যাম্পেইন। তাদের পিছনে জনবল থাকতে হবে। তো জনবল যদি না থাকে তাহলে তো কোনো আন্দোলন সামনে আগিয়ে নেওয়া যায় না। এবার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন যদি অনুমতি দেন। হ্যাঁ বলুন। আমাদের স্যারের সাথে, হ্যাঁ, ইমান সুবান স্যারের সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে, বিয়ে হলো কিভাবে? আচ্ছা, পরিচয় হচ্ছে প্রথম ওনার সঙ্গে পরিচয় তো অবশ্য ওনার লেখা আমি পড়ছিলাম, এবং আমি যখন থিসিস করছি হার্ভার্ডে তখন ওনার ডিসপ্যারিটির উপরে যে লেখা সেগুলো আমার খুব কাজে দিয়েছে। এছাড়াও আমি এসে ঢাকায় ওনার প্রথম বইটা বেসিক ডেমোক্রেসিস ওয়ার্কস প্রোগ্রাম, ওই বইটা যখন পেলাম ওটা আমাকে খুব দারুণ আমার কাজে দিয়েছে, কারণ তার আগে আমার হার্ভার্ডের যে সমস্ত প্রফেসররা ছিল তারা খুব এই ওয়ার্কস প্রোগ্রাম বেসিক ডেমোক্রেসির পক্ষে ছিল। আর ওনার বইটা পড়ে আমি তখন দেখলাম যে আরে না, এইগুলাকে তো আইয়ুব খান তাদের রাজনীতির জন্য ব্যবহার করছে, এই পার্সপেক্টিভটা আমি প্রথম ওনার বই থেকে পেলাম, এবং ওনার অনেক তথ্য ছিল যেগুলো আমি খুব ব্যবহার করতে পেরেছি ওনার সঙ্গে প্রথম। এরপরে ওনারা তখন ওই ফোরাম বলে একটা কাগজ বের করছিলেন, তো তখন আমি যেহেতু তখন তো আর এরকম হ্যাঁ আমি বসে থাকতাম কখন 7 দিন পরে নিউজ পেপার আসবে ওইটা পড়ে দেশের খবর, তখন তো আর দেশের খবর পাওয়া যেত না। ওই তখন ফোরাম কাগজটা আসতো হার্ভার্ডে, তখন আমি ওটাও মানে পড়তাম, আমার জন্য খুব কাজে দিয়েছে 69-এ তখন, কারণ আমি তো কারেন্ট সময় পর্যন্ত দেখছিলাম, আপ টু ডেট থাকতে হচ্ছিল। এবং আমি ইনফ্যাক্ট তখন ওরা বলেছিল $10 দিলে 1 বছরের সাবস্ক্রিপশন দিবে, তখন আমি ওই বলে যে পোস্টাল অর্ডার আমি পাঠিয়েছিলাম। আচ্ছা তারপরে তো আচ্ছা ওটা আসে না, আমি তো খুব মানে ভীষণ বিরক্ত। তো যাই হোক, তারপরে 70 সালে ওনার সঙ্গে প্রথম আমার পরিচয়, তখন রচেস্টারে একটা ওই পাকিস্তানের উপরে একটা কনফারেন্স হচ্ছিল, আর ওই কনফারেন্সটাতে তখনকার মানে পশ্চিম পাকিস্তানের সব নাম করা সব ইকোনমিস্টরা, মাহবুবুল হক থেকে আরম্ভ করে সরতাজ আজিজ, তারা সব এসেছিল। আর বাংলাদেশ থেকে শুধু রেমানি এসেছিল। আর আমরা কয়েকজন তখন, আমি সবে পিএইচডি করে আমি তখন কলাম্বিয়াতে ওই পোস্ট ডক করছি, আর হার্ভার্ডের আর 2 জন ছিল, আবদুল্লাহ আলমগীর, তারপরে শামসুল বারি শিকাগো থেকে, আমরা অল্প বয়সী কিছু ছিলাম। তো এখন তখন সবথেকে হিটেড ডিবেট তখন হচ্ছে, মানে এই যে ডিসপ্যারিটি এগুলো আমাদের সেই যে আমাদের সম্পর্ক নিয়ে। তো এখন ওখানকার যারা পশ্চিম পাকিস্তানে তারা তো খুব ভালো ইংরেজি বলতে পারে, এবং একজন ওদের আমি যেটাকে বলি এটা যদি এটা কোনো খেলা দেখতে হয় ক্রিকেট, ওদের 11টা খেলোয়াড়ই আছে, আর আমাদের একমাত্র খেলোয়াড় হচ্ছে রেমান। তখন সে গিয়ে বারে বারে ওরা যাই বলুক সেটার উত্তর কেবল রেমানই দিতে পারছে, এবং আমাদের ওই এক খেলোয়াড়ই সবাইকে কুপকাত করতে পারছে। অথবা আমরা তো মানে যারা বিশেষ করে অল্প বয়সী, যে আমরা দারুণ তখন মানে ভীষণ ফ্যান ক্লাব মানে হয়ে গেলাম, যে আমাদের ইনস্ট্যান্ট হিরো, যে আমাদের নট অনলি মুখ রক্ষা, আমাদের খেলাটা ওই জিতিয়ে দিল একা, তো একাই 100। তো তারপরে রেমান তখন নিউ ইয়র্কে একদিনের জন্য এসেছিলো, তখন আমাকে রেমান তো যথেষ্ট বামপন্থী, তখন আমাকে বলল ওই ইকবাল আহমেদ আরও কিছু ওদের সঙ্গে আমি একটা আলোচনার ব্যবস্থা করে দিতে পারি কিনা। তো তখন
আমি আমিও ইকবাল আহমেদকে তারপরে ফিরোজ এদেরকে চিনতাম, তখন আমি একটা লাঞ্চের ব্যবস্থা করলাম আর কি। তখন কত সালে? হ্যাঁ, ওই 70-তে। হ্যাঁ 70 হ্যাঁ 70-এ। ইকবাল আহমেদ আমি জানি না ওয়েদার ইউ নো, ওই যে কিসিঞ্জারের ওই কেসে পড়েছিল আর কি। তো ই ওয়াজ ভেরি ওয়েল নোন লেফটিস্ট লিডার। তো তারপরে তো যাই হোক, তো রেমান তো এমনিতেও তারপরে হি হ্যাজ আদার ইন্টারেস্ট, সিনেমা দেখতে পছন্দ করে, খেতে পছন্দ করে। তারপরে আমাকে বলল যে আমি ওকে ভিলেজে নিয়ে যেতে পারবো কি না। তো আমিও তো অবশ্য আমারও খাওয়া এরকম সিনেমা দেখা ওই সমস্ত হবি আছে, আমি ওকে নিউ ইয়র্কটা একটু ঘুরিয়ে দেখালাম। তারপরে যখন আমি এখানে দেশে আসলাম তখন তো প্রফেসর রাজ্জাক এখানে ছিলেন, এবং প্রফেসর রাজ্জাকও আমি বলবো আমার জীবনে আমার উপরে আরেকটা দারুণ একটা ওনার মানে ইনফ্লুয়েন্স। কারণ আমি যখন এখানে চাকরি করতে আরম্ভ করি, আমি খুবই অল্প বয়সে এখানে খুব তাড়াতাড়ি আমি যেমন প্রথম আমার চাকরিটা আমি অ্যাজ এ রিডার অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আসলাম। আমার বয়স তখন 30 হয়নি, ইন মাই আর্লি 30s আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছি এখানে। অতএব তখন আমার এখানে যাদের সঙ্গে আমার পরিচয় বন্ধুত্ব, শেখ কামাল হোসেন কিংবা হামিদা, রেমান, তার স্ত্রী সালমা, মোশাররফ সাহেব, ইনারি, বদরুদ্দিন ওমর, সালাউদ্দিন সাহেব, অত পুরো প্রফেসর রাজ্জাক সবসময় আমাকে ওনার বাসায় দাওয়াত করতেন। এবং আমার যে এখানে যে বন্ধুবান্ধব যারা প্রথম হলো, তারা সবাই আমার থেকে বয়সে বড়, কিন্তু ওই সার্কেলটাই আমার একমাত্র সোশ্যাল সার্কেল ওটাই হয়ে গেল আর কি, এবং ওখানে দেখা হতো। কিন্তু প্রথম থেকে রেমানের আমাদের মধ্যে যেটা কানেকশন সেটা হচ্ছে এই যে বেশিরভাগ লোকের সঙ্গে আমাদের দেশে তারা এমনি আড্ডা দেয়, কিন্তু রেমান আবার গবেষণার প্রতি ওর সবসময় একটা ইন্টারেস্ট আছে। তখন আমি যে সমস্ত গবেষণা করছিলাম ওই যে এমপিদের উপরে, এবং তো ও খুব ইন্টারেস্টেড ছিল। ও সবসময় আমি কি লিখছি সেটা ও দেখতে চাইতো, ওগুলো ব্যবহার করতো। ক্রিটিসিজম মানে যা ক্রিটিক, এখানে তো কেউ কারো লেখা পড়ে কোনো কমেন্টস দেয় না। তো রেমান ওয়াজ জাস্ট অ্যাবাউট দ্য ওয়ান পার্সন যে সবসময় আমার গবেষণাগুলোতে ইন্টারেস্ট নিত, এবং ওরও পলিটিক্সে ইন্টারেস্ট আছে, অতএব আমাদের একটা কমন ফ্রেমওয়ার্ক ছিল। এবং আমরা থ্রু আউট যে আমরা কে কী লিখছি সেটা আমরা সবসময় আমি যখন বাইরেও ছিলাম তখনও আমি আসলে সবসময় দেখা হতো। তো উই হ্যাড দ্যাট ইন্টেলেকচুয়াল সেট অফ কমন ইন্টারেস্ট। এছাড়াও তো আমি ওর পরিবারেরও বন্ধু ছিলাম, ওর স্ত্রী সালমাও মেয়েদের নিয়ে লেখালেখি করতো, সো উই আর কমন ফ্রেন্ডস। এবং আমরা একটা দুটা কাজ একসঙ্গেও করেছি। 96-এর ওই একটা কনফারেন্স, সেটা ওর সঙ্গে কাজ করেছি। তার আগে 93-তেও যখন প্রথম সিপিডি আরম্ভ করে, তখন ওই গভর্নেন্স নিয়ে যখন স্টাডি করছিল তখনও আমি ওর সঙ্গে কোলাবোরেট করেছি। বিয়েটা অবশ্যই আমি বলবো যে এটা ওরকম কোনো প্ল্যান্ড কিছু না। ইনফ্যাক্ট আমার ছোটোবেলা থেকেই যখন যে বয়সে মেয়েরা বিয়ের কথা ভাবে, আমি একটা খুব কনশাস ডিসিশনই ছিল আমার যে আমি বিয়ে করব না। অতএব আমি সেই জন্য বহু বছর আমি বিয়ে করিনি। এবং এই ডিসিশনটা আমি কনশাসলি এই জন্যই নিয়েছিলাম যে আমি চারিপাশে যা দেখছিলাম যে বিয়ে তো একটা ইনস্টিটিউশন, এবং সেই বিয়েতে মেয়েদের যে প্রধান যেটা রোল, যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি এ ওয়াইফ অ্যান্ড এ মাদার। স্ত্রী হতে হবে, স্ত্রীর একটা রোল রেসপন্সিবিলিটি আছে, মায়ের একটা রোল রেসপন্সিবিলিটি আছে। আমি চিন্তা করে আমি অনেক আগে দেখেছিলাম যে আমি এই দুটা রোল মোটেই আমি ভালো, এই রোল রেসপন্সিবিলিটিগুলো খুব হেভি, এগুলা আমার জন্য নয়। আমি নিজের মতন কাজ করতে চাই, স্বাধীনভাবে কাজ করতে চাই, কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আমি আমার পার্সোনাল লাইফে আলোচনা করার দরকার না। অতএব আমার জন্য নির্ঝঞ্ঝাট জীবন হবে যে আমার একা থাকা। অতএব আমি সেভাবেই ছিলাম। রেমানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে হঠাৎ যখন রেমান বলল, তখন আমাকে এই ডিসিশন নিতে আমার বেশ একটু চিন্তাই করতে হয়েছে যে আসলে আমি একাই ছিলাম, আবার বিয়ে করলে তাহলে আবার কী ধরনের
আমি একটা বিরাট একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়তে হবে কিনা। যাই হোক, রেমান আমাকে তখন অ্যাসিওর করলো যে না, তুমি যেভাবে আছো তুমি এভাবে থাকতে পারবে, যা অ্যাডজাস্টমেন্ট করার আমি করতে পারবো। এবং আমিও পরে চিন্তা করে দেখলাম যে আমি যা যা করতে চেয়েছি, আমি যদি 60 বছরের মধ্যেও যদি এটা অ্যাচিভ না করতে পারি, এরপরেও যদি সেটা অ্যাচিভ না হয়, তাহলে তখন আর আমি নিশ্চয়ই আর অন্য কাউকে দোষ দেব না যে তোমার জন্যই আমার জীবনের এটা হয় নাই। অতএব আই এম মাচ মোর রিল্যাক্সড পারসন। কত সালে বিয়ে হলো? হ্যাঁ, বিয়েটা কত সালে হলো? এটা আমরা এখন তো প্রায় 20 বছর হয়ে গেছে, 2005 সালে। অতএব আমি বলবো যে আমি ইনিশিয়ালি যেরকম আমি ভেবেছিলাম যে অনেক সমস্যা হবে, সেরকম কোনো কিছু হয় নাই। এবং যে আমার মনে হয় যে মেইনলি বিকজ যে আমাকে ওই যে সমস্ত রোল প্লে করতে হয়, এটা আমাকে প্লে করতে হচ্ছে না। আর দ্বিতীয়ত, উই হ্যাভ বিন ফ্রেন্ডস অ্যান্ড কলিগস ফর এ লং টাইম। অতএব আমাদের মধ্যে সবসময় এই লেখালেখি এগুলা এবং দেশের কথা আমাদের যেরকম আলোচনা সবসময় ছিল সেরকমই আছে। আগেও আমরা সিনেমা দেখতে যেতাম, খেতে যেতাম, থিয়েটার দেখতে যেতাম, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। অতএব আমাদের মধ্যে অনেক অনেক ব্যাপারে অনেক মিল আছে। তবে একটা ব্যাপারে মিল নেই, এবং আমার মনে হয় মাঝে মাঝে কমপ্লিমেন্টারিটিটা ভালো। আমি আমি বেশ রেস্টলেস, এবং আমি খুব ঘুরতে পছন্দ করি, আমি অনেক ট্রাভেল করি, এবং কোনোখানে গেলে আমি একটার পর একটা জিনিস দেখতে থাকি, মিউজিয়ামে যাব, ওখানে ছোটাছুটি করে পছন্দ করি। আর রেমান হচ্ছে খুব, যাকে আমি বলবো ইংরেজিতে অ্যাঙ্কার্ড। সে খুব ধীর স্থির, এবং সে একখানে বসলে সে বসেই থাকতে পছন্দ করে। অতএব আমি আগে যতটা ছুটাছুটি করতে পারতাম, এখন যেহেতু হি ইজ ভেরি অ্যাঙ্কার্ড পারসন, সে যখন বলবে না একটু আধা ঘন্টা হেঁটে বলবে এখন একটা কফি খাওয়া যাক, তারপর 2 ঘন্টা তো কফিতেই চলে গেল। আমি 10 মিনিটে আমি কফিটা শেষ করে আমি আরেক জায়গায় গিয়ে আরেকটা জিনিস দেখতাম। এখন আর ওরকমভাবে। আপনারা খুবই ভালো আছেন, আমরা বাইরে থেকে দেখে আমাদের খুব ভালো লাগে। আপা, আমরা শেষ করে ফেলবো, আপনি আর কি কোনো কিছু নিয়ে বলতে চান? বাংলাদেশ সম্পর্কে আশাবাদী কি না? আমি বাংলাদেশ সম্বন্ধে সবসময় আশাবাদী। এই জন্য আমি বলবো যে যে জিনিসটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে হ্যাঁ, আমরা যে গণতন্ত্র নিয়ে আমাদের যে আশা ছিল, সেটাকে আমরা প্রাতিষ্ঠানিকরণ করতে পারিনি। আমরা বাংলাদেশের একটা যে কোর, যেটা একদম ফান্ডামেন্টাল যে ভ্যালু সেটা আমি ভাবি এই সেকুলারিজম। যে এইটা পাকিস্তান থেকে আমরা আলাদাই হলাম এই জন্য যে ওরা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মভিত্তিক রাষ্ট্র। আমরা এটা নয়। হয়তো ওই যে 2 নেশন থিওরির মধ্যে যেটা ছিল, আমরা সেটা থেকে আমরা বেরিয়ে আসলাম। এবং এটা মানে এই নয় যে আমরা সেকুলার হওয়া মানে এই নয় যে আমরা মুসলমান নয়। আমরা প্র্যাকটিসিং মুসলমান ছিলাম, কিন্তু প্র্যাকটিসিং মুসলমানও রাষ্ট্রের ব্যাপারে, সমাজের ব্যাপারে তারা সেকুলার হতে পারে। এবং এটা আমার মনে হয়েছিল সবসময় যে এটা আমাদের একটা কোর ভ্যালু। কিন্তু এখন সেই ভ্যালুটা এখনকার প্রজন্ম কতটা সেটা আমি দেখছি যে সেই ভ্যালুটার প্রশ্ন সামনে পড়ছে। এবং বিশেষ করে আমি বলবো যে অল্প বয়সীরা, আমরা তো আর সবসময় থাকবো না, যে এই ভ্যালুটা আমরা কেন যে এখনকার প্রজন্ম এটা নিয়ে প্রশ্ন তুলছে, নানান রকম অন্যান্য শব্দ ব্যবহার করতে চাইছে। এটা আমার মনে হয় এই দুটো ব্যাপারে আমরা পিছিয়ে গেছি। কিন্তু যদি তখন আমরা যেরকম গরিব ছিলাম, আমাদের শিক্ষার হার যেরকম ছিল, তারপরে স্বাস্থ্য হার, তারপরে মেয়েদের যে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ, নারীদের ঘরের বাইরে যাওয়া, এইটা, তারপরে যে আমাদের অর্থনৈতিকভাবে যেভাবেই হোক, অনেক হয়েছে যে লোকে বলতে পারে যে কিছু লোক বৈষম্য বেড়েছে কিংবা, কিন্তু
অ্যাভারেজভাবে গ্রামে তখন আমরা যখন গিয়েছি তখন যে গ্রামের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ খেতে পাচ্ছে না, কাপড় নেই, এখন খালি পা। হ্যাঁ হ্যাঁ, অতএব সেই সব জিনিস মানুষ কিন্তু নিজের শ্রম দিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে এবং বাংলাদেশের মানুষ হচ্ছে অত্যন্ত সৃজনশীল এবং রিস্ক টেকার, দারুণ খুবই। রিস্ক টেকার। এই যে অভিবাসীরা কোথায় যা কোথায় করে। যাচ্ছে, আমি যখন বাইরে যাই নারীদের দেখি তারা মানে গ্রাম থেকে এসছে, সবার হাতে একটা সেলফোন। তারপরে এয়ারপোর্টে যখন যাই যে যারা ওই যে তারাও, আমি বলি তোমরা কি করে এই চাকরিতে আসলে, তখন বলে যে কোন ছোট গ্রামের, কিন্তু ওরাও ওই তাদের সেলফোনে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট দেখে তারপরে তারা অ্যাপ্লাই করে তারা এসে যে আমাদের এই যে ওয়ার্কিং ক্লাস অনেক মেয়েরা আছে, দারুণ সাহসী, দারুণ রিস্ক টেকার। এবং সবার উপরে আমি বলবো যে হ্যাঁ, কিছু লোক মানে আমাদের দেশে খারাপ, কিন্তু অনেক লোক আছে যারা আসলে সৎভাবে বেশ বাঁচতে চায়, তারা তাদের প্রতিবেশীকে সাহায্য করতে চায়, করে, মানুষের মনে দয়া মায়া আছে, এখনও একটা সেন্স অফ কমিউনিটি আছে। অতএব আমি সেই জন্য আমি বলবো, এবং সব এর আগে যেটা বললাম যে একটা জিনিস যদি অন্যায় হয় তারপরে কিন্তু আমাদের দেশের মানুষ এটা প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে পরিবর্তন করতে পারে। পরিবর্তন, নিজের ভাগ্য পরিবর্তন করা, একটা ব্যবস্থার পরিবর্তন করা, এইগুলার এই ক্যাপাসিটিটা অনেক দেশে নাই, এবং এটা আমাদের এখানে এখন পর্যন্ত মানুষ করতে পারছে। অতএব সেইটা দেখে আমি বলবো যে আমি এখনও মানে আমাদের মানে ভবিষ্যৎ সম্বন্ধে আশাবাদী, এবং আমরা যখন অনেক ব্যাপারে কিছু হচ্ছে না এরকম ভাবছি, কিন্তু আমাদের চিন্তা করে যদি যারা বিশেষ করে আমাদের যে বয়সী যারা, তারা যদি আমরা একটু ভেবে দেখি যে কত কত ব্যাপারে আমরা আগিয়ে গেছি, কিছু ব্যাপারে আমরা আগাতে পারিনি, কিন্তু কিছু অনেক ব্যাপারে নিজের চেষ্টায়, আমাদের এখানে তো কোনো মিনারেল রিসোর্সে শুধু এই মানুষ দিয়েই তো, এই মানুষগুলোকে দিয়ে আমরা করেছি। এখন নেক্সট স্টেজ যেগুলো আছে এইগুলাকে আমি যেটা বলছি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে যে আমাদের এডুকেশন আমরা এক্সপ্যান্ড করেছি, কোয়ালিটিটা নাই, কিংবা স্কিল সেটের সঙ্গে এমপ্লয়মেন্ট হচ্ছে না, অ্যাডাপ্টেশন কিছু তো এইগুলা এই সেকেন্ড জেনারেশনে, প্রথম জেনারেশনে আমরা অনেকগুলো ইনোভেশন করেছিলাম, যেটা আবেদ কিংবা জাফরুল্লাহ এরা করেছিল, ইনোভেটিভ থিঙ্কিং করে নতুন মডেল। এখনও দরকার আছে এরকম ইনোভেটিভ মডেল করে যেটা আমাদের জন্য সুটেবল, এইরকম করে আবার দেশটাকে এগিয়ে নেওয়া। তাহলে আমরা শেষ করি আমাদের রাষ্ট্রবিজ্ঞানী এবং আমাদের প্রথম প্রজন্মের নারী অধিকার কর্মী, নারী সংগঠক এবং শিক্ষাবিদ রওনক জাহানের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। তিনি বাংলাদেশ নিয়ে আশাবাদী। আমরা এই আশাবাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করতে চাই। যে যেখানে থাকেন ভালো থাকেন। আপা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে।